হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস এবং ভিডিও শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম সালাম, যারা যারা সালাম দিচ্ছ। ঠিক আছে, সো সবকিছু ওকে, আমার কথাবার্তা সবাই শুনতে পাচ্ছ এবং ভিডিও দেখতে পাচ্ছ আশা করি। সো আজকে হচ্ছে আমাদের চলতরিতের 2 নাম্বার ক্লাস। সো চলতরিতের প্রথম ক্লাসে আমরা বেসিক তড়িৎ প্রবাহ কি এই জিনিসগুলো পড়ছিলাম, তারপর তুল্য রোধ নির্ণয়ের জিনিসপত্র পড়ছিলাম, রোধের যত ম্যাথ আসতে পারে সবগুলো দেখছিলাম। সো আজকের ক্লাসটা ডেডিকেটেড ভাবে আমাদের থাকবে হচ্ছে সার্কিট সলভের উপর, অর্থাৎ আজকের ক্লাসে আমরা সকল প্রকারের সার্কিট সলভ করব। যে জায়গাতে তোমাদের সবার সমস্যা হয়, যে একটা রোধ দিয়ে তোমাকে বলবে যে ওই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, বা একটা রোধের দুই পাশে কতটুকু বিভব পার্থক্য, এই জিনিসগুলোর প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সবারই সমস্যা হয়। সো আজকের ক্লাসের পরে তোমাদের সার্কিট সলভ একদম প্রো হয়ে যাবে। আজকের ক্লাসেই মোটামুটি আমাদের এই অধ্যায়ের সকল সৃজনশীল কভার হয়ে যাবে, প্রায় 90%। 3 নাম্বার ক্লাসটাতে আমরা পড়বো হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন যন্ত্র আছে না, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, তারপর হচ্ছে তোমার অ্যামিটার, গ্যালভানোমিটার, সেগুলো পড়বো হচ্ছে লাস্ট ক্লাসে। সো এই হচ্ছে আমাদের ক্লাস প্ল্যান, বা আজকের ক্লাসে যদি কিছু টপিক বাকি থাকে সেটা আমরা নেক্সট ক্লাসেও কভার করব। ওকে, ঠিক আছে। সো আমাকে বলো যে গত ক্লাসে আমরা যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি ডান কিনা সবার। গত ক্লাসে আমরা যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি ডান কিনা। অ্যান্ড আজকের ক্লাসে যেহেতু আমরা সার্কিট সলভ করব, আমি তোমাদের গত ক্লাসেও বলছি যে সার্কিট সলভ আমার আসলে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে এবং পছন্দের একটা টপিক। সো আমার কীভাবে পছন্দ হয়েছে, কারণ আমার টেকনিকগুলো আমি ফলো করি। সো তোমরা যারা আমাকে ফলো করো, আমার টেকনিকগুলো ফলো করবা, তোমাদেরও সার্কিট সলভ সহজ হয়ে যাবে এবং তোমাদের পছন্দের জিনিস হয়ে যাবে। ঠিক আছে, এখানে সার্কিট সলভ যারা ভালো করে পারবা, সেমিকন্ডাক্টরে যখন সার্কিট আসবে আমাদের ট্রানজিস্টরের, তখন সেগুলোও তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। ওকে, সো আমি একটু ভিন্নভাবে সার্কিটগুলো সলভ করি, এটা ক্লাস করলেই বুঝবা। অনেকে তোমরা কি করো, রোধের দুই পাশে প্লাস মাইনাস দিয়ে দিয়ে সার্কিট সলভ করো। আমার সার্কিট সলভে তোমার কোনো প্লাস মাইনাসের চিন্তা করতে হবে না, এগুলো এমনিই তুমি পারবা। ঠিক আছে, সো প্রথম কথা, আমার সার্কিট সলভে আমি কোনো প্লাস মাইনাস দিয়ে করাই না। সো আমরা এমনভাবে করবো সার্কিটগুলা যেন তোমাদের একদম দেখা মাত্র উত্তর করতে পারো। ঠিক আছে, এমসিকিউগুলা যেন দেখা মাত্র তুড়ি দিয়ে উত্তর করতে পারো। ওকে, বিভিন্ন শর্টকাটও দেখাবো যেগুলোর মাধ্যমে তুমি এমসিকিউ এ তোমার স্পিডটা বাড়াতে পারবা। তোমরা অনেকেই এই জিনিসটা জিজ্ঞেস করো যে ভাই এমসিকিউ কীভাবে তাড়াতাড়ি সলভ করবো। সো এমসিকিউ কীভাবে তাড়াতাড়ি সলভ করা যায় সেটাও দেখাবো, মানে একটা সেম ম্যাথ রিটেন আসলে কীভাবে করবো ডিটেলসে, এমসিকিউ আসলে কীভাবে করবো, সবগুলো একটা ওয়ে দেখাবো। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মাঝে মধ্যে ক্যামেরাতে একটু প্রবলেম দেয়, মানে ক্যামেরার কানেকশনটা ছেড়ে দেয়। সো তখন দেখা যাবে যে হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। সো ঘাবড়ানোর কারণ নাই, যদি এরকম হয় আমি আবার নতুন করে লাইভে আসবো, সমস্যা নেই। ঠিক আছে, সো একটু 2-3 মিনিট অপেক্ষা করলেই নতুন একটা লাইভ তুমি এই গ্রুপে দেখতে পাবা। ঠিক আছে, বলো সবাই রেডি কিনা আজকের ক্লাসটা শুরু করার জন্য। প্রথম ক্লাস না করা থাকলেও সমস্যা নাই, বাট করা থাকলে ভালো। আজকের ক্লাসটা করার জন্য প্রথম ক্লাস না করা থাকলেও সমস্যা নেই, বাট করা থাকলে ভালো, তাইলে অনেকগুলো জিনিস বুঝতে পারবা। বলো সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য, জাস্ট কমেন্ট করো। অ্যান্ড আমার সাথে সবচেয়ে বেশি কমেন্টে কমিউনিকেট করবা। ঠিক আছে, কমেন্টে কমিউনিকেট করবা, দেখবা যে অধ্যায়টা একদম ইজি হয়ে গেছে, সকল প্রকার সার্কিট একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো মোটামুটি সবাই জয়েন করছো, তাহলে আমরা শুরু করে ফেলি। ওকে, ঠিক আছে, প্রত্যেকটা সার্কিট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা থাকবে না। একটা বিন্দুমাত্র সার্কিট তুমি খুঁজে বের করতে পারবা না আজকের ক্লাসের পরে, যেটা তুমি পারতেছো না। প্রত্যেকটা সার্কিট তুমি নিজে নিজে সলভ করতে পারবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত থাকো। ঠিক আছে, প্রত্যেকটা সার্কিট তুমি সলভ করতে পারবে, এটার বিশ্বাস আমি তোমাকে দিচ্ছি। জাস্ট ভরসা রেখে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথমবার দেখে হয়তো একটু কঠিন লাগবে যে কীভাবে ইকুয়েশনটা লিখতেছি, বাট যখন আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো দেখবা যে একদম হাতের নাগালে চলে আসবে। ঠিক আছে, সো গত ক্লাসে একটা গোল্ডেন রুল দিয়েছিলাম, মনে আছে? কি কি গোল্ডেন রুলটা ছিল? প্রথম গোল্ডেন রুল, একটা লাইন বলছিলাম তোমাদের যে সেম নোড সেম ভোল্টেজ, বা এরকম বলছিলাম যে সেম পয়েন্ট, নোড না বুঝলে সেম পয়েন্ট সেম ভোল্টেজ বলছিলাম, মনে আছে বলো তো? মনে আছে না? তার মানে আমরা গত ক্লাসে এরকম একটা লাইন বলছিলাম যে সেম পয়েন্ট যদি বিন্দু সেম থাকে একই ভোল্টেজ থাকে,
তার মানে এখানে মনে করো একটা রোধ আছে, এখানে মনে করো একটা নোড আছে বা বিন্দু আছে, এখানে মনে করো আরেকটা রোধ আছে, এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা মনে করো R3। তাইলে আমাকে বলো তো এই প্রত্যেকটা, এইটা যে বিন্দু এটাও একই বিন্দু না? একই বিন্দু, একই বিন্দু। কেন একই বিন্দু বলতেছি? কতক্ষণ আমরা একই বিন্দু বলি? যতক্ষণ তাদের ভোল্টেজ সমান থাকে বা যতক্ষণ তারা কোনো রোধকে ক্রস না করে। যেমন আমি যদি এখান থেকে এই জায়গাতে চলে আসি তাহলে কিন্তু আর তারা একই বিন্দু থাকবে না। তার মানে ততক্ষণ একই বিন্দু থাকে যতক্ষণ আমরা কোনো রোধ পাস না করি। আমি ক্যালকুলেশন করতে করতে যদি কোনো রোধ পাস করে ফেলি তাহলে বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে বা ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি যদি কোনো রোধকে পাস না করি ততক্ষণ এই বিন্দুটা সেম থাকবে। বলো, এতটুকু তো জানো সবাই গত ক্লাসে, রাইট? তাইলে আমরা একটা কথা বলতেছি যে এই জায়গাতে মনে করো একটা র্যান্ডম ভোল্টেজ, কি নাম দিব বলো? তোমাদের কার একজনের নামের প্রথম অক্ষর আর দিলাম নাম মনে করো, ঠিক আছে? বা ভিআর দিলাম, জাস্ট একটা নাম আর কি। এই পয়েন্টের ভোল্টেজ মনে করো ভিআর। ওকে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত আমাকে বলো কমেন্ট বক্সে। এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিআর না? ওকে বলো, এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিআর। ইয়েস, ভিআর। এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিআর। ইয়েস, ভিআর। এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিআর। ইয়েস, ভিআর। কারণ আমরা বলছি সেম পয়েন্ট সেম ভোল্টেজ। আমরা জানি ততক্ষণ সেম পয়েন্ট থাকে যতক্ষণ না রোধ পাস করে। তাইলে আমি যদি রোডটা ক্রস করে আমি যদি এই গ্রিন কালারের বিন্দুটায় যাই তাহলে কি ভোল্টেজ কি আর ভিআর থাকবে নাকি চেঞ্জ হবে? একটু কমন সেন্স দিয়া বলো গত ক্লাসের রেসপেক্টে। বলো, ভোল্টেজ কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে, বুঝতে পারছো? তার মানে এখানে আর এটাকে ভিআর বলতে পারবা না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আর এটাকে ভিআর বলতে পারবা না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আর এটাকে ভিআর বলতে পারবা না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কতটুকু চেঞ্জ হবে এটা আমি কেমনে জানবো? কতটুকু চেঞ্জ হবে? আমি তো বলতেছি যে এই ভিআরটা এখানে গেলে চেঞ্জ হয়ে যাবে, ভিআর থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এখানে 2 ভোল্ট থাকলে এখানে যে 2 ভোল্ট থাকবে এমন কোনো কথা নেই, চেঞ্জ হয়ে যাবে। এটা মনে করো কোনো একটা বড় সার্কিটের একটা ছোট্ট একটা অংশ আমি আঁকাইছি, একটা বড় সার্কিটের ছোট্ট একটা অংশ আমি আঁকাইছি, এটাকে ওপেন সার্কিট ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? তাইলে আমার কথা হচ্ছে যে তাইলে আমি তো বুঝতেছি যে এখান থেকে এখানে গেলে ভোল্টেজে চেঞ্জ হচ্ছে, রোধটা যখনই আমি ক্রস করে ফেলবো ভোল্টেজে চেঞ্জ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে কতটুকু চেঞ্জ হবে? একটা রোধ যখন তুমি ক্রস করবা ভোল্টেজ কতটুকু চেঞ্জ হবে? ভোল্টেজ চেঞ্জ হয় হলো ওহমের ফর্মুলা তোমরা পড়ছো যে এই রোধ দিয়ে যদি I3 কারেন্ট যায় তাহলে এই রোধের মধ্যে দিয়ে যে ভোল্টেজের চেঞ্জটা হবে সেটা হবে I3 ইন্টু R3। তার মানে এখানে যে চেঞ্জটা এই চেঞ্জটা হবে হচ্ছে I3 ইন্টু R3, ওহমের সূত্র V ইকুয়ালস টু IR। তার মানে আমরা যেহেতু ভোল্টেজ বের করতে চাচ্ছি যে ভোল্টেজের চেঞ্জটা এখানে কত হচ্ছে সেটা ইকুয়ালস টু IR হবে। I কি? এই রোধের I, এই রোধের R। ওকে, এখান থেকে যদি এখানে যাই তাহলে এই জায়গাতে ভোল্টেজের চেঞ্জ হবে আমরা বুঝতে পারছি। কতটুকু চেঞ্জ হবে? মনে করো এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে I2, তাইলে এখানে চেঞ্জটা যেটা হবে চেঞ্জটা হবে হচ্ছে I2 ইন্টু R2। বলো, সবার মনে থাকবে? তার মানে একটা রোধ যদি তোমার কাছে আমি দিয়ে দিই, ওই রোধের মধ্যে দিয়ে যদি একটা কারেন্ট যায় তাইলে ভোল্টেজের কতটুকু চেঞ্জ হয় তার দুই পাশে, ভোল্টেজটা চেঞ্জ কতটুকু হয়? আয়ার পরিমাণ। তার মানে এটা একদম মনের মধ্যে গাইথা নিবা এই কথাটা, কারণ এই কথাটা আমাদের সামনেও লাগবে যখন আমরা বিভিন্ন জিনিসপত্র পড়বো, অনেক কঠিন কঠিন সার্কিট সলভ করব। সো আগে তো আমাদের হাঁটা শিখতে হবে, তারপর না দৌড়া শিখবো, তাই না? একদম দৌড়ায়া মেশ অ্যানালাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে ফেলবো, জাস্ট ওয়েট করো। তার মানে আমি তোমাকে বলছি যে একটা রোধ যদি এখানে থাকে, এই রোধের মধ্যে দিয়ে যদি I কারেন্ট যায়, এই রোধের মান যদি R হয়, তাহলে এই জায়গাতে ভোল্টেজের চেঞ্জটা কতটুকু হবে? ভোল্টেজের চেঞ্জটা মানে এই রোধের দুই পাশে, মনে করো এক পাশ থেকে তুমি আরেক পাশে যাচ্ছ, তুমি জানো এখান থেকে ওই পাশে গেলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, কারণ রোধ পাস করলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। কতটুকু চেঞ্জ হবে? আয়ার পরিমাণ। বলো ক্লিয়ার কিনা, সবার মনে থাকবে কিনা? ওই রোধের কারেন্ট ইন্টু ওই রোধ, ওই রোধের কারেন্ট ইন্টু ওই রোধ। এখানে কিন্তু অন্য কারেন্ট না, এটা কিন্তু এই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে। বলো মনে থাকবে? সবার ক্লিয়ার এই জিনিসটা? সবার ক্লিয়ার? ঠিক আছে। এখন সার্কিট সলভের অনেক অনেক রুলস আছে। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, তারপর হচ্ছে কেভিএল কেসিএল, তারপর হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, তারপর সোর্স ট্রান্সফরমেশন, আর অনেক কিছু আছে। এখন আমরা কোনটা ইউজ করব? আমাদের মেইনলি সিলেবাসে যে জিনিসগুলো আছে এটা হচ্ছে তোমার ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, কেভিএল কেসিএল। মেশ আমাদের সিলেবাসে নাই, নোড অ্যানালাইসিস আমাদের সিলেবাসে নাই। এগুলো বড় ইঞ্জিনিয়ারিংদের পড়া, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা পড়বা তখন। ওকে, সো আমরা ম্যাক্সিমাম এই তিনটা দিয়েই সলভ করব। ওকে, তারপরেও আমি তোমাদের ম্যাচ দেখাবো, চিন্তা করিও না। মেশ অ্যানালাইসিসও আমি তোমাদের দেখাবো। সো প্রথম টেকনিকটা আমরা একটু দেখি, যেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? মনে রাখবা এই যে আমি তোমাকে অনেক জিনিসপত্র বললাম, যে মনে করো তোমার কাছে একটা সার্কিট আছে, ঠিক আছে? এটা মনে করো তোমার সার্কিট, এটা সলভ করার অনেকগুলো রুল আছে,
তাই না? অনেকগুলো রুল আছে, তুমি ওহমের ফর্মুলা দিয়ে সলভ করতে পারো, বাট সবগুলা করা যায় না। তারপর কি আছে বলো তো, কারেন্ট ডিভাইডার রুল, তারপর ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলা দিয়েও সলভ করতে পারো, বাট সবগুলা এগুলা দিয়ে করা যায় না। তারপর আছে হচ্ছে কেভিএল কেসিএল, এটা দিয়ে মোটামুটি যত প্রকার সার্কিট আছে সবগুলা এটা দিয়ে করা যায়। এটা দিয়ে করা যাবে না এরকম কোনো সার্কিট নাই, সবগুলা এটা দিয়ে করা যায়। তারপর আসে হচ্ছে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, তারপর আরো অনেক কিছু আছে, সোর্স ট্রান্সফরমেশন, এগুলো তোমাদের লাগবে না। ওকে, এখন আমার কথা হচ্ছে কখন কোনটা অ্যাপ্লাই করব। প্রথম কথা, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের নাই, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের নাই, বাট আমরা মেশটা অল্প একটু দেখবো, এটা একটু ইজি আছে তো, সো এটা দিয়ে অনেক সহজে ম্যাথ করা যায়। এগুলো আমাদের লাগবে না। এখন কখন কোনটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? যখন একটা ব্যাটারি, মনে রাখবা, যখন ব্যাটারি একটা, ওকে, সার্কিটে যখন ব্যাটারি একটা, তখন আর কেভিএল কে সেলে যাওয়ার দরকার নাই। তখন তুমি ট্রাই করবা কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল অথবা ওহমস ল। বুঝতে পারছো? সার্কিটে যখন ব্যাটারি একটা, তখন আর কেভিএল কে সেলে যাওয়ার দরকার নাই। তুমি ওহম ফর্মুলা, কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, যেটা আমরা একটু পরে শিখবো, সেই দুটো অ্যাপ্লাই করবা। আর যদি একাধিক ব্যাটারি থাকে, তখন তোমরা ট্রাই করবা কেভিএল কে সেলে যাওয়ার। এটা হচ্ছে তোমার একটা অ্যানালজি বলতে পারো, যে কিভাবে তোমার সহজে ম্যাথটা মিলে বা সহজে করতে পারো। সো একটা ব্যাটারি থাকলে চেষ্টা করবা এগুলোর মধ্যেই থাকতে, কেভিএল কে সেলে না যাইতে। বা যদি ম্যাক্সি অনেকগুলো ব্যাটারি হয়, তখন চেষ্টা করবা কেভিএল কে সেলে যাইতে। ঠিক আছে, এটা জাস্ট একটা অ্যানালজি বলতে পারো, যে সহজে কিভাবে মিলে। এখন আসো তাইলে তোমার কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুলটা আসলে শিখি। এখন মনে করো যে একজন বাবার 100 একর জমি আছে, তার 3টা ভাই আছে। বলো তো ভাইয়ের মধ্যে জায়গাগুলা ডিভাইড হবে না? হ্যাঁ, জায়গাগুলা ডিভাইড হবে, তাই তো? তাইলে একজন ভাই মনে করো বেশি পাওয়ারফুল, সে কি জায়গা জমি বেশি দখল করে ফেলে না? বেশি দখল করে ফেলে। আর যে মনে করো একটু উইক, যে মনে করো বেশি কথাবার্তা শুনে, মানে ভদ্র, সে কিন্তু জায়গা জমি বেশি পায় না। সো এখানে ব্যাপারটা তেমনই, মানে ভোল্টেজ ডিভাইডারের ব্যাপারটা তেমনই। দেখো এখানে তোমার একটু খাবার আছে, তাই না? এটা হচ্ছে তোমার টোটাল খাবার। এই খাবারটা এই 3 ভাই মিলে খাবে। এখন সবাই যে সমান খাবে এমন কোনো কথা না। সবার রোদ যদি সমান হইতো, সবাই যদি সেম পাওয়ারফুল হইতো, তাহলে সবাই সমান খাইতো। বাট সবাই যে সমান পরিমাণ খাবে এটার কোনো গ্যারান্টি নেই, কারণ এক একজনের পাওয়ার এক এক রকম, এক একজনের রোদ এক এক রকম। মোট কথা, এই যে এখানে যে টোটাল ভোল্টেজটা, এটা এই 3 ভাই মিলে খাবে। ওকে, তার মানে 3 ভাই মিলে যতটুকু ভোল্টেজ খাচ্ছে, এটা সবটা টোটাল ভোল্টেজের সমান। তাইলে আমি যদি এটা বলি যে এই ভাই ভোল্টেজ খাচ্ছে হলো V1, এই ভাই ভোল্টেজ খাচ্ছে হলো V2, এই ভাই ভোল্টেজ খাচ্ছে হলো V3। ওকে, তাইলে আমি কি বলতে পারবো না যে আমার V1 সমান V1 প্লাস V2 প্লাস V3 সমান টোটাল ভোল্টেজ? বলতে পারবো না, বলো তো? ইয়েস অর নো? কারণ এই টোটাল ভোল্টেজটাই তো এই 3 ভাই মিলে খাচ্ছে, তাই না? খুবই সহজ জিনিস, এই টোটাল ভোল্টেজটাই তো এই 3 ভাই মিলে খাচ্ছে। এটা আমি খুব সহজেই বলতে পারবো। এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল, অর্থাৎ ভোল্টেজটা তোমার ডিভাইড হচ্ছে। যতগুলা রোধ আছে, প্রত্যেকটা রোধের মধ্যে তোমার ভোল্টেজটা ডিভাইড হচ্ছে। এখন এখানে আমাদের একটা সূত্র শিখতে হয়, যে আসলে আমি যদি তোমাকে একটা র্যান্ডমলি প্রশ্ন করি, একটা র্যান্ডম প্রশ্ন মনে করো যে এখানে যদি এটা 9 ভোল্ট হয়, তাহলে R1 কতটুকু ভোল্টেজ খাবে, R2 কতটুকু খাবে, R3 কতটুকু খাবে। সো এগুলোর জন্য আমরা একটা সূত্র ডিরাইভ করতে চাই। ঠিক আছে, যে সূত্র দিয়ে আমরা খুব সহজে, আমাদের যদি একটা সার্কিট দেয়া থাকবে, মনে করো যে এরকম যদি একটা সার্কিট দেয়া থাকে প্রশ্নে, আমরা খুব সহজে বের করতে পারবো যে 2 ওহম কতটুকু খাবে, 4 ওহম কতটুকু পাবে, 3 ওহম কতটুকু পাবে, ইজিলি যেন বের করতে পারি। এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। 3 জনের যোগফল কিন্তু টোটালটা সমান হবে, এটা হচ্ছে মূল কথা। 3 জনের যোগফল টোটালটা সমান হবে, এটা হচ্ছে মূল কথা। রাইট, 3 জনের যোগফল টোটালটা সমান হবে। ঠিক আছে, ডান। এখন তাইলে আমরা কিভাবে সূত্রটা তৈরি করতে পারি? খুবই সহজ। আমাকে বলো, এখানে 3 জনের মধ্যে দিয়ে কারেন্ট কি একই প্রবাহিত হবে নাকি ভিন্ন? 3 জনের মধ্যে দিয়ে কারেন্ট কি একই প্রবাহিত হবে নাকি ভিন্ন? সিরিজ সংযোগে আছে, ব্রাঞ্চ একটাই। গত ক্লাসের গোল্ডেন রুলে 2 নাম্বার লাইন ছিল যে একই লাইন একই কারেন্ট, তার মানে 3 জনের মধ্যে সেম কারেন্টই ফ্লো হবে। সো আমি ধরে নিলাম ওই কারেন্টটা হচ্ছে I। তাইলে একটু আগের কনসেপ্ট আমি তোমাদের বুঝাই আসছি যে একটা রোধ সে কতটুকু খায়, বা একটা রোধ তার দুই পাশের ভোল্টেজ চেঞ্জটা কতটুকু, বা একটা রোধ সে কতটুকু ভোল্টেজকে চেঞ্জ করবে, আয়ার পরিমাণ। তাহলে এই জায়গাতে এই R1টা কতটুকু ভোল্টেজকে চেঞ্জ করবে, এই যে এই R1 এর যে তোমার V1টা, এটা যতটুকু ভোল্টেজ খাচ্ছে বা যতটুকু ভোল্টেজের চেঞ্জ ঘটাচ্ছে, সেটা আসলে কতটুকু হবে? এই R1 দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, R1 দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে ইনটু R1 এর রেজিস্ট্যান্স। বলো আমার সাথে একমত কিনা সবাই? একমত? একমত? অবশ্যই একমত হতে হবে, না একমত হলে তোমার সমস্যা আছে। এই জায়গাতে R2 এর ক্ষেত্রেও সেম হবে, কারণ R2 এর মধ্যে দিয়েও কারেন্ট I যাচ্ছে,
আই কারেন্টই যাচ্ছে এবং এটার রোধ হচ্ছে R2, তার মানে এটার মধ্যে ভোল্টেজের চেঞ্জটা কতটুকু হবে? একটু আগে তোমারে বুঝে আসছি যে I আর পরিমাণ, তার মানে I ইন্টু R2। বলো এতটুকু তো সবাই আমার সাথে একমত? সবাই আমার সাথে একমত বলো তো? এখন আমি এই সার্কিটটাকে একটু চেঞ্জ করে এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে পারি না বলো তো? এটা মনে করো V, আর এই সবগুলোর পরিবর্তে আমি একটা তুল্য রোধ বসাই দিলাম। তুল্য রোধ আমরা নির্ণয় করতে পারি, কারণ আমরা চাচ্ছি যে এই V থেকেই যেন এই V1 V2 V3 বের করে ফেলতে পারি। আমরা I কে চাচ্ছি না, আমরা I বের করতে চাচ্ছি না। সো আমরা দেখো এখান থেকে কিন্তু এই টোটাল আইটা বের করে ফেলতে পারবো, তাই না? টোটাল আইটা বের করে ফেলতে পারবো। কি হয়ে যাবে টোটাল আইটা বলো তো? I ইকুয়ালস টু V বাই R, সো V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। এই আয়ের মানটা এখানে বসায় দাও, তার মানে তুমি V1 সমান কি পাচ্ছ বলো তো আমাকে? V1 সমান তুমি পাচ্ছ যে R1 বাই R ইকুইভ্যালেন্ট ইনটু হচ্ছে টোটাল ভোল্টেজ। এটাই হচ্ছে আমাদের ওই ফর্মুলাটা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। দেখো তোমার কাছে যদি এই রকম একটা ভোল্টেজ থাকে, এটা মনে করো V ভোল্টেজের, এখানে একটা রোধ হচ্ছে R1, খেয়াল করো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যদি মাথার মধ্যে প্যাচ লাগে কোনো সমস্যা নাই, একটু ওয়েট করো, ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। আমি তোমাকে বললাম যে কোনটার মধ্যে কতটুকু ভোল্টেজ খাবে, কোনটার মধ্যে কতটুকু করে ভোল্টেজ খাবে। এখন এটার একটা ফর্মুলা আমরা অলরেডি ডিরাইভ করে ফেলছি, যেটা তোমরা মনে রাখতে চাইলে পারো, না চাইলেও সমস্যা নেই। সো এই জায়গাতে R1 কতটুকু ভোল্টেজ খাবে বা R1 এর দুই পাশে বিভব পার্থক্যটা কত, সেটা হয়ে যাবে হচ্ছে R1 ডিভাইডেড বাই তুল্য রোধ, পুরো সার্কিটের তুল্য রোধ ইনটু হচ্ছে টোটাল ভোল্টেজ। বুঝতে পারছো? এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। দেখো R1 ডিভাইডেড বাই তুল্য রোধ ইনটু হচ্ছে টোটাল ভোল্টেজ। আমরা কিন্তু বের করা শিখাইছি যে I এর মানটা বসায় দিলে এরকম আসে। I এর মানটা তুমি এখান থেকে বের করে বসায় দিলে এরকম আসে, তাই না? I এর মানটা বসায় দিলে এরকম আসে। ফর্মুলাটা আমরা ডিরাইভ করে তোমাদের দেখাইছি। তাইলে বলো তো R3 কত আসবে বলো তো? R4 এর জন্য কত আসবে? R4 এর জন্য কত আসবে বলো তো? R4 এর জন্য কত আসবে বলো তো? R4 এর জন্য যে এর দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা বা এ যতটুকু ভোল্টেজ চেঞ্জ করতেছে সেটা কত আসবে বলো তো? R4 বাই R ইকুইভ্যালেন্ট ইনটু হচ্ছে V। ঠিক আছে, বুঝে পারছো? ওকে, নাইস। তাইলে বলো তো আমরা যদি MCQ সলভ করি আমরা কি করতে পারবো না বলো তো? যদি পরীক্ষা হলে এরকম একটা ম্যাথ আসে, মনে করো এই জায়গাতে হচ্ছে 12 ভোল্টেজ, কত ভোল্টেজ? 12 ভোল্টেজ। এখানে হচ্ছে একটা 2 ওহম, আরেকটা হচ্ছে 3 ওহম, আরেকটা হচ্ছে 4 ওহম। ওকে, আমি তোমাকে বললাম যে 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। দেখো আমরা পরবর্তীতে এগুলা KVL KCL দিয়ে অ্যাপ্লাই করব, কোনো সমস্যা নেই। তখনও তুমি মানে শুধুমাত্র যে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে হবে এমন না, যে কোনো ভাবেই তুমি সলভ করতে পারো। একটু পরে আমরা শিখবো সেগুলো। 3 ওহমের দুই পাশে বিভব পার্থক্য কত, কেমনে বের করবা বলো তো? আমরা ফর্মুলা শিখছি কি, এই 3 ওহমের জন্য মনে করো V3 ওহম, এটার জন্য তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে 3, নিচে হচ্ছে এটা তুল্য রোধ। তুল্য রোধ কত বলো তো? 3 আর 2 5 আর 4 এর 9 ইনটু 12, তাই না? তাহলে 3 3 9, 3 4 12, তার মানে 4 ভোল্ট। তার মানে 3 ওহম কারে 4 ভোল্ট। তাইলে আমার 2 ওহম কতটুকু খাবে একটু বলো তো? 2 ডিভাইড বাই 9 ইনটু 12, 3 4 12, তার মানে 2 ওহম খাবে হচ্ছে 8 ভোল্ট, তাই না? বলো তো 8 ভোল্ট না? 8 ভোল্ট খাচ্ছে না? 8 ভোল্ট খাচ্ছে। 3 3 9, 3 4 12, না 8 ভোল্ট খাচ্ছে না, সরি সরি সরি, এখানে তো নিচে 3 আছে, তাই না? আর এখানে 3 4 12, 8 ডিভাইড বাই 3, 8 ডিভাইড বাই 3 কত আসে? 8 ডিভাইড বাই 3 কত আসে বলো তো? 2 পয়েন্ট কত? 2.6। ওকে, এটা 2.6 ভোল্টেজ খাবে। তাইলে আমাকে বলো তো 4 ওহম কতটুকু খাবে? 4 ওহম। V4 ওহম, V4 ওহম বলো তো কতটুকু খাবে বলো তো? বলো বলো, 4 ডিভাইডেড বাই 9 ইনটু 12, তার মানে এটা আসবে হচ্ছে 16 ডিভাইডেড বাই 3, 16 ডিভাইড বাই 3 মানে 5.33, 5.33 এরকম আসে কি? তোমরা যেটা বলছো আমি সেটাই নিচ্ছি। ওকে, 5.33। এখন এই সবগুলা তুমি যোগ করে দেখো তো এক্স্যাক্ট 12 আসে কিনা, একটু যোগ করে দেখো। 4 প্লাস 2.6 প্লাস 5.33, 11.93 আসছে, কারণ আমরা এখানে হয়তো 2.66 এরকম আসতো, ঠিক আছে? 2.66 এরকম আসতো, আমরা বাকিগুলো নেই তাই না? আমরা বাকি 2.67 এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, তোমরা বুঝছো ব্যাপারটা, বুঝছো যে 3 ভাই মিলে যতটুকু খাবে এটা টোটালটা সমান হবে। তাইলে বলো তো এই MCQটার উত্তর করো তো। এখন এই MCQটার উত্তর করো ভাই ব্রাদার, এই MCQটার উত্তর করো যে বর্তনীর 4 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। এই অলরেডি তো এটাই করছি না, বাট এটা করি নাই, মানে ওইখানে 12 ভোল্ট ছিল। এটা করো, উত্তর কত বলো তো এটার? দেখো তুমি যদি ফর্মুলা দিয়া করো, তাইলে 4 ওহমের দুই পাশে বিভব পার্থক্য কত আসবে বলো তো? 4, নিচে আছে তুল্য রোধ, তুল্য রোধ কত?
5 আর 4 9 ইনটু হচ্ছে 9, তার মানে 4 ভোল্ট, তাই না? 4 ভোল্ট। এখন কথা হচ্ছে এই টেকনিকটা কতটুকু মজা লাগছে বলো তো? আরো মজাভাবে সলভ করা যায় কিনা? উত্তর হচ্ছে যায়। এমসিকিউ এর ক্ষেত্রে আরো মজা করে সলভ করা যায়, যেই জিনিসটা এখন দেখাবো। ঠিক আছে, যেই জিনিসটা এখন দেখাবো। ওকে, এই জায়গাতে মনে করো ভি ভোল্টেজ আছে, এখানে আছে R1 R2 R3, ঠিক আছে, 3টা রোধ আছে। এই টাকাটাই তো 3 জনের মধ্যে ভাগ হবে, তাই না? এটা মনে করো মোট টাকা, মোট সম্পদ, এটাই তো 3 জনের মধ্যে ভাগ হবে, এটাই তো 3 জনের মধ্যে ভাগ হবে। ইয়েস অর নো? ইয়েস। এখন এটা কিভাবে ভাগ হয়? R1 R2 R3, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনসাইট। এটা দেখলে তোমার সূত্র মুখস্থ করা লাগবে না। এখানে R1 R2 R3 অনুপাতে ভাগ হয়। দেখো জিনিসটা খুবই মজার, জাস্ট একবার যদি বুঝতে পারো খুবই মজার। দেখো এই জায়গাতে আগেরটাই করি, মনে করো 9 ভোল্ট আছে, কত কত ছিল? 2 ছিল, 4 ছিল, আর ছিল 3। তার মানে এখানে এই 9 ভোল্ট 2:4:3 অনুপাতে বিভক্ত হবে। বুঝতে পারছো? 2:3 অনুপাতে বিভক্ত হবে। তার মানে এখানে টোটাল কত? টোটাল কত? টোটাল কত? মানে অনুপাতটা টোটাল কত? আমি দেখতে পাচ্ছি এখানে 2:4:3 অনুপাতে বিভক্ত হবে। তাইলে এই 2 কতটুকু ভোল্টেজ খাবে? এই টোটালটা কত? টোটালটা আসতেছে তোমার 9 এর 2 অংশ পাবে, ঠিক আছে? এই 4 এটা কতটুকু পাবে? এত অনুপাতে বিভক্ত হইলে এখানে টোটাল আসে হচ্ছে 9, এটার 4 অংশ পাবে হচ্ছে এটা, তার মানে টোটাল ভোল্টেজটা হচ্ছে 9 ভোল্ট। টোটালটা আসে হচ্ছে তোমার কত বলো তো? টোটালটা আসে হচ্ছে 9, এ পাবে 3 অংশ, এই টোটালটার 3 অংশ সে পাবে, ইনটু হচ্ছে 9 ভোল্ট। দেখো ঘুরে ঘুরে একই জিনিস আসতেছে, বাট এটা মজার, বুঝছো? একই জিনিস মানে জিনিস তো একটাই আসবে, বাট এই জিনিসটা আসলে একটা ভিন্ন ইনসাইট আর কি। তুমি পরীক্ষায় যদি ফর্মুলা ভুলে যাও, জাস্ট একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, যে R1 R2 R3 অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, বলো ক্লিয়ার? ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আর কি, আর কিছুই না। আগেরটা ভালো থাকে, আগেরটা ভালো, যার কাছে যেটা মজা লাগে। কারো কাছে ফর্মুলা মজা লাগে, কারো কাছে ফর্মুলা মনে রাখতে কষ্ট লাগে। যাদের কাছে ফর্মুলা মনে রাখতে মন চায় না, তারা মনে রাখবা যে 2:4:3 অনুপাতে বিভক্ত হবে। যারা অনুপাতের ম্যাথগুলা খুবই কুইকলি করতে পারো, তাদের জন্য এটা একদম ডাল ভাত। তার মানে টোটাল রেশিওটা, মানে রেশিওগুলোর যোগফল আসে 9, তার মানে 9 এর 2 ভাগ পাবে সে, 9 এর 4 ভাগ পাবে সে, 9 এর 3 ভাগ পাবে সে। ঠিক আছে, ওকে। এখন আসো কারেন্ট ডিভাইডার লতে। ওকে, এখন আসো কারেন্ট ডিভাইডার লতে। আমরা এতক্ষণ ভোল্টেজ ডিভাইডার ল পড়ছি, এখন কারেন্ট ডিভাইডার ল আমরা সাধারণত প্যারালাল সার্কিটগুলোতে দেখি। সো এই জায়গাতে তোমার কারেন্ট, এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটা 3 জনের মধ্যে ভাগ হবে, তাই না? বলো তো, নাকি একই কারেন্ট যাবে? নাকি ভাগ হবে? বলো, I1 I2 I3 একই কারেন্ট যাবে নাকি ভাগ হবে? ভাগ হবে, 3টা ভাগে ভাগ হবে। ঠিক আগের মতো মোট সম্পদ যদি আই থাকে, তাহলে এই 3 ভাই কি, এই 3 ভাইয়ের যোগফলটা কি আয়ের সমান হবে না? 3 ভাইয়ের যোগফল মানে 3 ভাইয়ের সম্পদের যোগফল কি আয়ের সমান হবে না? সমান হবে। এটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে কারেন্টটা ভাগ হচ্ছে এমন ভাবে যেন I1 প্লাস I2 প্লাস I3 এটা যেন সমান থাকে। ওকে, ঠিক আছে, নাইস। এখন এইটার পরিবর্তে তুমি যদি একটা তুল্য সার্কিট বানাও, এটার পরিবর্তে একটা যদি তুল্য সার্কিট বানাও, এটা মনে করো তোমার V, ওকে, এদিক দিয়ে মনে করো তোমার I কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে মনে করো এইটুকুর ইকুইভ্যালেন্ট হচ্ছে R ইকুইভ্যালেন্ট। ওকে, তাইলে আমাকে বলো, নরমালি এই সার্কিটে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এখানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর এখানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি একই কিনা? দুইটাতে একই বিন্দু নির্দেশ করে? দেখো এই 3টার পরিবর্তে তুমি জাস্ট একটা বসায় দিছো, ইকুইভ্যালেন্ট তুল্য রোধ বলে তো আমরা এটাই বুঝি। 3টার পরিবর্তে জাস্ট একটা বসায় দিছো, তাহলে এর দুই প্রান্ত যে কথা, এই প্রান্ত আর এই প্রান্ত যে কথা, এই প্রান্ত আর এই প্রান্ত একই কথা। তাইলে আমরা বলতে পারবো এরা ইন্ডিভিজুয়ালি একজন যতটুকু ভোল্টেজে চেঞ্জ করতেছে, এই আর ইকুইভ্যালেন্টটা ততটুকু ভোল্টেজেরই চেঞ্জ করতে। দেখো সবাই কিন্তু দুইটা কমন পয়েন্টের সাপেক্ষে যুক্ত, তাইলে এইটা যতটুকু চেঞ্জ করবে এটাও ততটুকু ভোল্টেজ চেঞ্জ করবে, এটাও ততটুকু ভোল্টেজ চেঞ্জ করবে, কারণ সবাই সমান ভোল্টেজই চেঞ্জ করবে, কারণ দুইটা সেম প্রান্তে যুক্ত। তাইলে আমি কি এখান থেকে এইরকম লাইন লিখতে পারবো না যে I1 R1 মানে প্রথমটা যতটুকু ভোল্টেজে চেঞ্জ করতেছে, আমার ইকুইভ্যালেন্টটাও ততটুকু ভোল্টেজেরই চেঞ্জ করতেছে, ইনটু I টোটাল কারেন্ট? লিখতে পারবো? ইয়েস অর নো? পারবো? V এই জায়গাতে সবার জন্যই, এই দুই প্রান্তের বিভব পার্থক্য সবার জন্যই সেম থাকবে, কারণ কমন প্রান্তে যুক্ত।
কমন প্রান্তে যুক্ত। আবার আমি কি এইটাও লিখতে পারবো না যে এইটা সমান আবার I2 R2, এইটা সমান আবার I3 R3, মানে সবাই তো একই প্রান্তে যুক্ত, সবাই তো একই প্রান্তে যুক্ত, তার মানে সবাই যতটুকু খাচ্ছে সেটা আসলে সবার জন্যই সমান হবে, ভোল্টেজটা সবার জন্যই সমান হবে, ঠিক আছে, ভোল্টেজটা সবার জন্যই সমান হবে। তাহলে এখান থেকে তুমি আসলে ওই ফর্মুলাটা নিয়ে আসতে পারো যে এই জায়গাতে তোমার I1, তুমি তো I1ই বের করতে চাচ্ছিলা, কারণ এটা তো কারেন্ট ডিভাইডার ল, তুমি কারেন্টটাই বের করতে চাচ্ছ। I1টা হয়ে যাবে তোমার R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1 ইন্টু I টোটাল। দেখো এটার সাথে ডিফারেন্সটা দেখো, এখানে ছিল যেইটার বিভব তুমি নির্ণয় করতে চাচ্ছ সেটার রোধ উপরে, নিচে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্টু হচ্ছে V। আর এখানে কিন্তু এটা উল্টে গেছে জিনিসটা, ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা উল্টে গেছে, ফর্মুলাটা উল্টে গেছে, ঠিক আছে, ফর্মুলাটা উল্টে গেছে, ফর্মুলাটা উল্টে গেছে, ওকে। সো এটা মনে রাখতে পারো, ঠিক আছে। এখন এই জায়গাতে আমরা আরো ইজিলি সলভ করবো, একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি। সো এই জায়গাতে আমি তোমাকে বললাম যে I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I1 কত I2 কত, আমাকে বলো তো I1 কত I2 কত, I1 কত I2 কত। দেখো I1 হয়ে যাবে হচ্ছে R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1, তাই না, কারণ I1 বের করতেছি তাই R1 ইন্টু হচ্ছে I টোটাল, এটাই তো ফর্মুলাতে ছিল, রাইট, হ্যাঁ, ইয়েস। আবার I2 কত হয়ে যাবে, R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R2 ইন্টু হচ্ছে I। এখন এটা করতে গেলে আমাদের সময়টা একটু বেশি লাগে। সো দুইটার জন্য যখন দুইটা থাকবে আমরা একটা শর্টকাট শিখে ফেলবো, এই শর্টকাটটা আমাদের জন্য ইজি হবে। মূলত এখানে আর ইকুইভ্যালেন্টটা বসাইলেই শর্টকাটটা তুমি পেয়ে যাবা, এখানে তুল্য রোধের মানটা বসাইলেই তুমি শর্টকাটটা পেয়ে যাবা, বাট আমরা শর্টকাটটা একটু মনে রাখবো, তাইলে আমাদের এমসিকিউ এর জন্য ইজি হবে, কারণ আলাদাভাবে আমাদের আর তুল্য রোধ বের করে করতে হবে না, ঠিক আছে, এমসিকিউ এর জন্য আমাদের ইজি হবে। সো এটা তো আমরা জানি, একটা ওয়ে তো আমরা জানি, আরেকটা ওয়ে হচ্ছে দেখো I1 ইকুয়ালস টু, তুমি অলরেডি জানো যে তুল্য রোধ ডিভাইডেড বাই তোমার হচ্ছে R1 ইন্টু হচ্ছে I, জানো না সেটা, অবশ্যই জানো। এখন তুল্য রোধটা বসায় দাও, তুল্য রোধ কি, এই দুইটা প্যারালাল সার্কিট, সো দুইটা প্যারালাল রোধের তুল্য রোধ কত, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, সো যোগফলটা নিচে চলে আসবে, তাই না, আর অলরেডি তো নিচে R1 ছিল, জাস্ট তুল্য রোধের মানটা বসাইছি। এখন দেখো R1 কাটা চলে যায়, এইটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, এটা আমাদের এমসিকিউ এর স্পিড বাড়াবে, ঠিক আছে, এটা আমাদের এমসিকিউ এর স্পিড বাড়াবে, এটা আমাদের এমসিকিউ এর স্পিড বাড়াবে, এইটা হচ্ছে তোমার I1, এটা আমাদের এমসিকিউ এর জাস্ট স্পিড বাড়াবে, ওকে, এটা আমাদের এমসিকিউ এর জাস্ট স্পিড বাড়াবে। তার মানে আমি যদি এইভাবে করি, ডিরেক্টলি মানটা বসায় দেই, তাহলে I1 সমান কি পাবো, নিচে দুইটার যোগফল, এটা শুধু দুইটার জন্য শিখতেছি, শুধুমাত্র দুইটার জন্য শিখতেছি, নিচে দুইটার যোগফল I1 নির্ণয় করতেছি, তার মানে তার উল্টা যে রুটটা আছে সেটা উপরে ইনটু I টোটাল, ঠিক আছে। I2 কত হবে, নিচে দুইটার যোগফল, I2 নির্ণয় করছি, তার মানে R1টা উপরে, উপরে হচ্ছে R1, ঠিক আছে, বুঝতে পারছো। তার মানে তুমি এইভাবেও করতে পারো, তুমি চাইলে এইটাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এখানে R ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধের মানটা বসাবা দুইটার, আর নিচে R1 বসাবা ইনটু I বসাবা, এটা দিয়েও করতে পারো। আরো কুইকলি করতে চাইলে এটাও মনে রাখতে পারো, নিচে দুইটার যোগফল, উপরে হচ্ছে তার বিপরীত রোধটা, নিচে দুইটার যোগফল, উপরে হচ্ছে তার বিপরীত রোধটা, ঠিক আছে, বুঝতে পারছো, বলো তো, বুঝতে পারছো সবাই, বলো সবাই বুঝতে পারছো কিনা। এটা শুধু দুইটা রোধের জন্য আমরা শিখতেছি, শুধুমাত্র দুইটা রোধের জন্য আমরা শিখতেছি শর্টকাটটা, ঠিক আছে, শুধুমাত্র দুইটা রোধের জন্য আমরা শিখতেছি শর্টকাটটা, ওকে। তাইলে এক্সাম্পলে আসো, এই জায়গাতে আমাদের যদি নির্ণয় করতে হয়, আচ্ছা আমরা নিজেরা বানাই একটা ম্যাথ দিই, মনে করো যে এই জায়গাতে আমাদের 9 ভোল্ট আছে, এখানে আছে হলো একটা 4, এখানে আছে হলো আরেকটা 2, আমি বললাম কোনটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কত I2 কত। দেখো এগুলা কিন্তু তোমাদের হর হামেশা অ্যাপ্লাই করতে হবে, সার্কিট যখন সলভ করবা হর হামেশা অ্যাপ্লাই করতে হবে, সো এগুলোর মধ্যে প্রো হওয়াটা জরুরি, ওকে, এগুলোর মধ্যে প্রো হওয়াটা জরুরি। দেখো R1 R2 R3 মানে তিনটা রোধ থাকলে, যখন তিনটা রোধ থাকবে তখন আমরা অলরেডি শিখে ফেলছি, মানে কেমনে করতে হবে, কি করতে হবে বলো তো, তুল্য রোধটা বের করতে হবে ডিভাইডেড বাই যেটার কারেন্ট বের করতে যাচ্ছি ওইটার রোধ, এভাবে তুমি করতে পারবা যদি তিনটা রোধ থাকে। আমরা দুইটা রোধের জন্য স্পেশালি একটু শর্টকাট মনে রাখতেছি যেন আমাদের কুইক হয় কাজগুলা, এমসিকিউ জন্য তাড়াতাড়ি সলভ করতে পারি। এটা তো জেনারেলাইজ, সবার জন্যই কাজ করবে, এখানে দুইটা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, সমস্যা নাই। আমরা দুইটার জন্য একটু ছোট করে একটা শর্টকাট মনে রাখতেছি যেটা আমাদের জন্য ইজি হবে, ওকে। তাইলে এখন সলভ করো তো, এটা কত হবে বলো তো, I2 নির্ণয় করতে চাচ্ছ, I2 যখন নির্ণয় করবা নিচে দুইটার যোগফল মানে 4 আর 2
উপরে হচ্ছে তার বিপরীতটা, তার মানে উপরে হচ্ছে 4, দেখো i2 নির্ণয় করতেছি, এইটা নির্ণয় করতেছি, তার মানে বিপরীত রোধটা উপরে, ইনটু হচ্ছে i টোটাল। এখন i টোটালটা আমরা আগে বের করে ফেলি, i টোটালটা আগে আমরা বের করে ফেলি। i টোটালটা বের করার জন্য কি করব বলো তো, 9 ভোল্ট ডিভাইডেড বাই তুল্য রোধ। তুল্য রোধ কত, একটার দ্বিগুণ আরেকটা, তাই না? তার মানে 2/3 ইনটু 2, তার মানে 4/3, এটা হচ্ছে তুল্য রোধ, তাই না? 4/3 এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে এখান থেকে টোটাল কারেন্টটা কত আসে? টোটাল কারেন্টটা 3 নং 27/4 এরকম আসে না? টোটাল কারেন্টটা কত আসে? 9 ইনটু 3 ডিভাইডেড বাই 4 আসে হচ্ছে 6.75, এটা হচ্ছে তোমার টোটাল কারেন্ট আসে, রাইট? তাইলে তুমি এখানে টোটাল কারেন্টটা বসাও 6.75, তাইলে তুমি পেয়ে যাবা হচ্ছে তোমার উত্তরটা কত সেটা বলো তো, কত সেটা? 4/4 প্লাস 2 ইন্টু হচ্ছে 6.75 আসবে হচ্ছে এটা 4.5 এম্পিয়ার। এখন একটা বের করে ফেললে তুমি আরেকটা চাইলে ফর্মুলা দিয়ে বের করতে পারো, অথবা বিয়োগ করেও বের করতে পারো। এই দিক দিয়ে যদি 4.75 যায়, মানে 4.5 যায়, তাহলে বাকিটুকু যেটুকু পড়ে আছে এটুকু এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? তার মানে i1টা এইটা মাইনাস এটা করেও তুমি বের করে ফেলতে পারো, আর চাইলে ফর্মুলা দিয়েও বের করতে পারো। ইটস আপ টু ইউ, ওকে, ইটস আপ টু ইউ। বলো বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বলো তো বের করতে পারবা কিনা? দুইটা ব্রাঞ্চ থাকলে কারেন্টটা ভাগ করে বের করতে পারবা কিনা আমাকে বলো, ঠিক আছে? এখন এটার আরেকটু শর্টকাট আছে, এটা এমসিকিউ এর জন্য একটু মনে রাখবা। এখানেও অনুপাত দিয়ে করা যায়, চাইলে এখানে অনুপাত দিয়ে করা যায়, কারণ এই অনুপাত দিয়ে করাটা তোমার এখন হয়তো তোমার কাছে একটু প্যারা লাগতেছে, বাট এটা পরবর্তীতে তোমার কাছে হেল্প করবে। আসলে তুমি যখন অ্যাডমিশন ফেজে যাবা তখন দেখবা যে অনুপাতেরটা দিয়ে কুইকলি করতে পারতেছো, মানে মাথায় করে ফেলতে পারতেছো, তোমার খাতায় কিছু লিখতে হচ্ছে না। এই জায়গাতে টোটাল কারেন্টটা কত? টোটাল কারেন্টটা হচ্ছে 6.75, টোটাল কারেন্টটা কত? 6.75। এখানে কারেন্টটা যেহেতু রোধ 2 আর 4, বলো তো ছোট রোধ দিয়ে বেশি কারেন্ট যায় নাকি বড় রোধ দিয়ে? ছোটটা দিয়ে। যেদিকে বাধা কম সেদিকে বেশি কারেন্ট যাবে, তার মানে এই দিক দিয়ে কারেন্ট বেশি যায়, এই দিক দিয়ে কারেন্ট বেশি যায়, এই দিক দিয়ে কারেন্ট কম যায়, তাই না? ছোটটা দিয়ে কারেন্ট বেশি যায়, বড়টা দিয়ে কারেন্ট কম যায়। সো দুইটা রোধের জন্য এখানে কারেন্টটা ভাগ হবে হচ্ছে, রোধ যেহেতু 2 আর 4, কারেন্ট ভাগ হবে 4:2 তে, বুঝছো? কারেন্ট ভাগ হবে হচ্ছে মানে i2:r1, i2:i1, এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্টের অনুপাত হবে হচ্ছে উল্টা, মানে রোধের অনুপাতের উল্টা, 4:2। তার মানে টোটাল অনুপাতের টোটাল আসছে 6, 6-এর 4 ভাগ যাবে এতটুকু দিয়ে, 6-এর 4 ভাগ যাবে এতটুকু দিয়ে, 6-এর 2 ভাগ যাবে এতটুকু দিয়ে, ঠিক আছে? এটা তুমি যেভাবে করতে পারো তুমি করতে পারো, আমি অনেকগুলো ওয়ে দেখাইলাম, ঠিক আছে? তার মানে এই জায়গাতে অনুপাতের টোটাল অংশটা হচ্ছে 6, এই 6-এর 4 অংশ যাবে হচ্ছে i2 দিয়ে, 4 অংশ যাবে হচ্ছে i2 দিয়ে, যেহেতু এই দুটোই প্রথমে। তার মানে 6.75, তার মানে i2 বের করে ফেলছো। i1 পাবা হচ্ছে তুমি 6-এর টোটালটা 6-এর 2 অংশ যাবে হচ্ছে এইটা দিয়ে, তোমার i1 দিয়ে, মানে হচ্ছে এই 4 ওহম দিয়ে, বুঝছো? তুমি যেভাবে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনোটা দিয়ে করতে পারো, ঠিক আছে? সো মোট কথা আমি একটু রিক্যাপ করি পুরোটা, এই জায়গাতে যখন তোমার অনেকগুলো রোধ থাকবে, প্রত্যেকটা রোধ কতটুকু ভোল্টেজ খাবে? R1, মানে V1 = R1 ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন্টু V। জাস্ট এই ফর্মুলাটা মনে রেখেই সবগুলা করা যায়, বাকিগুলা কেন দিলাম তুমি নিজে যখন একটু ঘাটবা বাসায়, তখন দেখবা যে ওই জিনিসগুলোর স্পিড বাড়ে, তোমার এমসিকিউ এর স্পিড বাড়ায় সেগুলা, নাহলে কিন্তু না দেখাইলে চলতো। তুমি কিন্তু এটা দিয়ে সব ম্যাথ করতে পারবা। তুল্য রোধ বের করবা, তুল্য রোধকে যেই ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে চাচ্ছ সেই ব্রাঞ্চের রোধ দিয়ে ভাগ করবা ইনটু টোটাল কারেন্ট, এটা দিয়ে সবগুলা মিলবে। বাট তারপরেও কেন এগুলা দেখাইলাম যে অনুপাত দিয়েও যে করা যায়, কেন দেখাইলাম? কারণ তোমার স্পিড বাড়াবে এই জিনিসগুলা, ঠিক আছে? বলো বুঝতে পারছো সবাই? যার যেটা পছন্দ সেটা দিয়ে করবা, ঠিক আছে? অনুপাতটা আসলে মজা, অনুপাত দিয়ে করলে আসলে মজা, তুমি প্র্যাকটিস করতে করতে তোমার জিনিসটা আসলে ইজি হয়ে যাবে তোমার কাছে। তার মানে কারেন্ট অনুপাত দিয়ে তুমি যদি করতে চাও, কিভাবে করবা? কারেন্টের অনুপাতটা উল্টা হয়ে যাবে, মানে রোধের অনুপাত হবে না, উল্টা অনুপাত হবে। তার মানে i2 বা এই ব্রাঞ্চের কারেন্ট হয়ে যাবে 4:2, i2:i1, মানে এই ব্রাঞ্চের কারেন্ট অনুপাত এই ব্রাঞ্চের কারেন্ট হয়ে যাবে 4:2, মানে উল্টা, ঠিক আছে? ওকে, সো আমরা কিছু এমসিকিউ সলভ করি, দেখবা যে আরো ইজি হয়ে যাবে। দেখো এটা রাজশাহী বোর্ডের বর্তনীর তুল্য রোধ কত, আমরা আগে সলভ করব। এখানে 4 আর 10 প্যারালাল আছে,
এর সাথে 2 শ্রেণীতে আছে, আমার আগে সলভ করো। তার মানে এইটুকুর তুল্যরোধ কত হবে? উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল। তার মানে 10 × 4 ডিভাইড বাই 10 + 4, রাইট? কত আসে? 2.85 + 2। তার মানে তোমার তুল্যরোধ আসে হচ্ছে 4.85, তাই না? 4.85 বা তোমার 34/7, 34/7, এটা তোমার উত্তর আসে। ঠিক আছে, নিচের কোনটি সঠিক? তোমাকে জাস্ট আয়ের প্রেডিকশনটা বলতে বলছে। এখানে তো একটা টোটাল কারেন্ট আসবে, বলো তো বাবার সম্পত্তি বেশি নাকি যেই সন্তানগুলোর মধ্যে ভাগ হচ্ছে তাদের সম্পত্তি বেশি? বলো তো কারটা বেশি? কার সম্পত্তিটা বেশি? কার সম্পত্তি? বাবার, কারণ তারটাই তো ডিভাইড হচ্ছে। তাহলে এখানে বাবাটা সবচেয়ে বড় না? বাবাটা সবচেয়ে বড়, আয় সবচেয়ে বড়, আয় সবচেয়ে বড়। তার মানে অপশন কোনটা আছে বলো তো? 1 অথবা 2, মানে এ অথবা বি, এই দুইটা হইতে পারে। এরপর এখানে আসলে I2 বড় নাকি I1 বড়, এটা কমন সেন্স দিয়ে করতে পারো। যেই দিকে রোধ কম ওই দিকে কারেন্ট বেশি, রোধ যেদিকে কম কারেন্ট সেদিকে বেশি। তার মানে এই I1টা বড়, তার মানে I সবচেয়ে বড়, I1 তার চেয়ে বড়, আর I2 সবচেয়ে ছোট। তার মানে এইটা তোমার কারেক্ট উত্তর। বলো, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার? ওকে, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, কারো ক্লিয়ার না থাকার কোনো ওয়ে নাই। এখানে বলো উদ্দীপকের বর্তনীর আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। বর্তনীর তুল্যরোধ কত? আগে বলো আমাকে তুল্যরোধ কত? বর্তনীর তুল্যরোধ কত? একটু তাড়াতাড়ি বলো তো। এটা আসলে তুমি মনে মনে সলভ করতে পারো। দেখো 10 এর দ্বিগুণ হচ্ছে 20, তার মানে 2/3 × 10, 2/3 × 10, 2/3 × 10, 10 এর দ্বিগুণ 20, তার মানে 2/3, মানে n ডিভাইড বাই n + 1 ইন্টু ছোটটা 2/3 × 10। বা তুমি পুরাটা একসাথে তোমার যে সমান্তরাল আছে সেটার ফর্মুলায় ফেলে দাও, তাইলেও হবে। যেভাবেই করতে চাও কোনো সমস্যা নেই, যেভাবেই করতে চাও কোনো সমস্যা নেই। বলো উত্তর কত? উত্তর কত? এটা আমার আগে তোমরা করো। 60/11, 60/11 কত আসে? 6.66। ওকে, ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই উত্তর। 30 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে? 30 ওহম এটার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে? কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে? এখন টোটাল তড়িৎ প্রবাহটা তুমি বের করো। টোটালটা কত? টোটাল আই টোটাল, আই টোটাল, আই টোটাল, মানে এই আইটা কত? তুল্যরোধ ভি ই ডিভাইড বাই তুল্যরোধ, মানে তোমার ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট করো। কত আসে বলো তো? 12 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 6.66। কত আসে সেটা? 0. আচ্ছা বি হবে আনসার বুঝছি, বাট তোমরা আমাকে একটু অন্তরটা বলো, কি আগেরটা বি হবে? ঠিক আছে, তাইলে প্রথমে যারা করছিল ওরা তো ভুল করছো। হ্যাঁ, কি হবে? ভুল করলে হবে? ভুল করলে চলবে এমনে? এমনে চলবে? এমনে চলবে না, ভুল করা যাবে না। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করতেছো তারপরে ভুল করো কেন? ঠিক আছে, ওকে। তারপর বলো তাইলে এখানে কত আসে আমাদের কারেন্ট প্রবাহটা? 12 ডিভাইডেড বাই 5.45। ওকে, ঠিক আছে, এটা আসে 2.2। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। আমাদের দরকার 30 ওহমের মধ্য দিয়ে কারেন্ট। দেখো এটা তুমি অনেকভাবে করতে পারো, তোমার যার যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। একজনের মন চাইলো যে আই 30 ওহম বের করবা আমাদের একদম বেসিক ফর্মুলাটা দিয়ে। বেসিক ফর্মুলাটা কি ছিল? উপরে তুল্যরোধ, নিচে হচ্ছে যেটার কারেন্ট তুমি বের করতে যাচ্ছ, নিচে 30 ইন্টু হচ্ছে টোটাল কারেন্ট 2.2। এটা দিয়েও তুমি চাইলে করতে পারো। কত আসবে সেটা? 5.45 ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে তোমার কত? 2.2। কত আসলো? 0.39, 0.39 বা 0.4 আর কি, 0.4। ওকে, 0.4 এম্পিয়ার। এভাবে তুমি করতে পারো। আরেকজনের মন চাইলো যে না আমি অনুপাত দিয়ে ম্যাথ করব, তাইলে বলো তো এখানে কারেন্টটা তুমি যদি অনুপাত দিয়ে করতে চাও করতে পারবা। বাট এখানে এই দুইটা ব্রাঞ্চের একটু রোধগুলা দেখো। এখানে তুল্যরোধটা কত চলে আসে? এখানে তুল্যরোধটা কত চলে আসে? 3টা থাকলে আসলে এই ফর্মুলা দিয়ে সবচেয়ে ইজি হয়, 2টা থাকলে অনুপাতগুলো খুব কুইকলি হয়। এখানে এইটুকুর তুল্যরোধ কত আসে? এইটুকুর তুল্যরোধ আসে হচ্ছে 2/3 ইন্টু 10। এখানে তুল্যরোধ আসে হচ্ছে 6.66, এই দুইটার তুল্যরোধ আসে হচ্ছে 6.66। ওকে, এখন অনুপাত দিয়ে আসলে এটা মনে মনে করা সম্ভব না, তার মানে এটা অনুপাত দিয়ে আমাদের আরো মানে প্যারা হবে। যেখানে অনুপাত দিয়ে করা যায় ওই ম্যাথগুলো তোমার দেখলেই আসলে সুন্দর লাগে, মানে দেখলেই তুমি বুঝে পারবে মানগুলো আসলে অনুপাত দিয়ে করা যায়। ঠিক আছে, দেখলেই বুঝে যাবা। এটার জন্য এটাই আসলে বেটার। ওকে, এটার জন্য মেইন ফর্মুলাটা আসলে বেটার। আয়ের মান ভিন্ন হয় কেন? আয়ের মান ভিন্ন হয় কেন মানে এখানে এক এক ভাইয়ের পাওয়ার এক এক রকম, এক এক ভাইয়ের রোধ এক এক রকম। এই রাস্তাতে অনেক বেশি ঝামেলা, এই রাস্তাতে কম ঝামেলা, এই রাস্তাতে আরো কম ঝামেলা। তাহলে যেই রাস্তায় ঝামেলা কম ওই রাস্তাতে তো কারেন্ট বেশি যাবে। এই কারণে না আয়ের মান এক একটা ব্রাঞ্চে এক এক রকম হয়। ঠিক আছে, বলো বুঝতে পারছো ম্যাটার সবাই? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, নেক্সট এটা সলভ করো।
প্রথম কথা, এই এমসিকিউ দেখেই তোমার বুঝতে হবে যে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না, কারণ আমি তোমাদের প্রথম দিনই বলছিলাম গত ক্লাসে যে ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হয় না, তার মানে এটার মধ্যে কারেন্ট ফ্লো হবে না, তার মানে এটা হিসাব থেকে বাদ, এটা হিসাব থেকে বাদ। তোমাকে কি বের করতে বলছে? এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য, এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য। তাহলে তুমি একটা কাজ করো, এখানে আছে হচ্ছে 100 ভোল্ট। দেখো এটা আসলে মনে মনে দেখা মাত্র সলভ করা যায়, বাট আমি তোমাদেরকে একটু ডিটেলসে করাচ্ছি, তারপর মনে মনে করার ওয়েও তোমাদের দেখাচ্ছি। এই দুইটার পরিবর্তে তুমি যদি একটা বসাও সেটা হয়ে যাবে 50, তাই না? দুইটা সমান মানের রোধ, তার মানে 50 হয়ে যাবে, 50 হয়ে যাবে। তাহলে এই জায়গাতে ভোল্টেজ ডিভাইডার রুল আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এ আর বি এর মানে মধ্যবর্তী বিভব বের করতে হবে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা কি পাইছি? ভি অফ এ বি, সেটা কত পাবো বলো তো? এইটুকুর মধ্যে বিভব পার্থক্যটা, এইটার রোধ ডিভাইডেড বাই তুল্য রোধ, তুল্য রোধটা কত? 100 ইনটু হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ 100, তাই না? আমরা ফর্মুলাটা কি দেখছিলাম? ফর্মুলাটা আমরা দেখছিলাম হচ্ছে এইরকম, V1 ইকুয়ালস টু R1 বাই R ইকুইভ্যালেন্ট ইনটু হচ্ছে V টোটাল। এখানে আমি অ্যাপ্লাই করছি, কত আসে বলো তো? 50 ভোল্ট আসে, তাই না? এখন এইটা আরো কুইকলি সলভ করা যায় কেমনে? দেখা মাত্র উত্তর করা যায়, দেখা মাত্র উত্তর করা উচিত। দেখো তুমি দেখা মাত্র বুঝে যাবা এই জায়গাতে তুল্য রোধ হচ্ছে 50 ওহম, 50 50 দুইজন সমান ভাই, তার মানে ভোল্টেজটাও সমান ভাগে ভাগ হবে, এও 50 খাবে এও 50 খাবে, যেহেতু 100 আছে। এখানে যদি 80 ভোল্ট থাকতো এও 40 খাইতো এও 40 খাইতো, তার মানে সবগুলা দেখেই যে তোমার ডিরেক্ট ফর্মুলা লিখতে হবে এমন কোনো কথা না। বোর্ডের এমসিকিউ গুলা দেখে আগে চেষ্টা করো মনে মনে করার। বলো এটা মনে মনে করতে পারতেছো না বলো তো? ইয়েস পারছো মনে মনে সলভ করতে? এটা পারছো? ঠিক আছে। শ্রেণী সমবায়ে যুক্ত তিনটা রোধের মধ্যে দিয়ে তোমার হচ্ছে তিনটা রোধ আছে, R1 R2 R3। বলো তো এই জায়গাতে কারেন্ট ফ্লো কোনটার মধ্যে দিয়ে বেশি হবে? কারেন্ট ফ্লো কোনটার মধ্যে দিয়ে বেশি হবে? কারেন্ট ফ্লো তিনটার মধ্যে সেম হবে, কারণ এটা শ্রেণীর সমবায়, শ্রেণীর সমবায়ে সবার মধ্যে কারেন্ট সেম, তার মানে কারেন্ট আসলে সবার মধ্যে সেম হবে, কারেন্ট আসলে সবার মধ্যে সেম হবে, কারেন্ট আসলে সবার মধ্যে সেম হবে। এখন সেম ম্যাথে এই জায়গাতে তোমাকে কন্ডিশন দিছে R1 ইজ গ্রেটার দেন R2 ইজ গ্রেটার দেন R3। ওকে, সেম ম্যাথে আমি যদি বলতাম যে ভোল্টেজের রিলেশন কোনটা, V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু V3, নাকি V1 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V3, নাকি মানে এরা যে ভোল্টেজটা কনজিউম করতেছে সেই ভোল্টেজের রিলেশনটা তুমি আমাকে বলো, বলো তো কোনটা হইতো? কোনটা হইতো? তুমি অলরেডি জানো যে একটা ব্যাটারি একটা রোধ কতটুকু ভোল্টেজ খাবে? I ইন্টু R1। এটা কতটুকু খাবে? I ইন্টু R1। R2 এটা কতটুকু খাবে? I ইন্টু R3। সবার I যেহেতু সেম, তার মানে R এর উপর ডিপেন্ড করতেছে, যার R বেশি, যার R বেশি সে বেশি ভোল্টেজ খাচ্ছে, তাই না? দেখো এইটা কতটুকু ভোল্টেজ খাচ্ছে? I ইন্টু R1। এটা কতটুকু খাচ্ছে? I ইন্টু R2। এটা কতটুকু খাচ্ছে? I ইন্টু R3। তাহলে আমি বললাম কোনটা বেশি ভোল্টেজ খাচ্ছে? যার আর এর মান বেশি সেই তো বেশি ভোল্টেজ খাচ্ছে, কারণ আই তো সবার সেম, তাই না? তার মানে উত্তরটা কোনটা বলো তো? এই 2 নাম্বারটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নাইস। বলো কারেন্ট ডিভাইডার ল এবং ভোল্টেজ ডিভাইডার ল সবার একদম পানির মতো ক্লিয়ার কিনা? এগুলো আমরা অ্যাপ্লাই করব পরবর্তী যখন আমরা সার্কিট সলভ করব। ঠিক আছে, সবার ক্লিয়ার? ক্লাসটা 2 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতো হবে। ঠিক আছে, ক্লিয়ার? কারণ এত বড় ক্লাস নিয়ে তোমাদের দরকার নেই, শুধু শুধু তোমাদের সময় নষ্ট। যত কুইকলি কম্প্যাক্ট আকারে যত কিছু বেশি শিখতে পারি। আমার ক্লাসে তুমি ম্যাক্সিমাম বোর্ড এমসিকিউ সলভ পাবা ক্লাসের মধ্যে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লাসের মধ্যেই তুমি সবচেয়ে বেশি তোমার সৃজনশীল সলভ পাবা, ক্লাসের মধ্যে বোর্ডের সবগুলো সলভ হয়ে যাবে। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, বলো তো এই দুইটা কি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব? এখানে দেখো তিনটা রোধ আছে, একটা দুইটা তিনটা, তোমাকে বলছে 6 ওহমের দুই পাশে বিভব বের করতে, ভোল্টেজ ডিভাইডার রুল, খুবই সিম্পল। ঠিক আছে, এই জায়গাতে 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এখানে টোটাল কারেন্ট বের করবা, তারপর কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে, পারবা না বলো তো? এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্কের সাথে নাম্বার দিচ্ছি, হোমওয়ার্ক নাম্বার 1। ঠিক আছে, পারবা? পারবা? ঠিক আছে, এখন আসি মেইন খেলায়, কেভিএল কেসিএল, যেটার মধ্যে তোমাদের সবার সমস্যা হয়। প্রথম কথা, আমাকে এই জিনিসটা আগে বলো যে আমার উপর বিশ্বাস রাখতে তোমরা প্রস্তুত কিনা, কারণ তোমরা নর্মালি আগে হয়তো অনেকে একাডেমিকে প্লাস মাইনাস দিয়ে সলভ করছো, এমনি এমনি সলভ করছো। ঠিক আছে, সো যে কারণে তোমাদের কাছে একটু ভিন্ন রকম মনে হতে পারে। আমার উপর বিশ্বাস রাখতে তোমরা তৈরি কিনা বলো। আমি এমনভাবে তোমাদের সলভ করাবো জীবনে কোনো সার্কিটে প্লাস মাইনাসে তোমাদের ভুল হবে না, জীবনে কোনো সার্কিটে ইকুয়েশন নিতে তোমাদের ভুল হবে না। জাস্ট আমার উপর বিশ্বাস রাখতে কিনা প্রস্তুত কিনা তোমরা বলো। প্রস্তুত? ঠিক আছে, সো আমরা কেভিএল কেসিএল পড়বো। কেভিএল কেসিএল বা কিরশফস ল, একটা হচ্ছে কিরশফস কারেন্ট ল আর একটা হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। কিরশফস কারেন্ট ল বা কেসিএল আমাদের যে জিনিসটা বলে এটা তোমরা সবাই জানো,
আমি জাস্ট ফর্মুলাটা না তো, আমি জাস্ট নর্মালি ডেফিনেশনটা আগে দিচ্ছি। কেসিএল বলে যে একটা নোডে মনে করো এটা একটা নোড বা একটা বিন্দু, এই নোডে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট সমান। এটা হচ্ছে মূল কথা কি যতটুকু আসতেছে আর যতটুকু যাচ্ছে এটা সমান। মূল কথা কি যতটুকু আসতেছে আর যতটুকু যাচ্ছে এটা সমান, ঠিক আছে? মূল কথা কি যতটুকু আসতেছে আর যতটুকু যাচ্ছে এটা সমান। তার মানে মূল কথা হচ্ছে এটা যে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে? আউটগোয়িং কারেন্ট। বাট ফর্মাল ডেফিনেশন আবার এইটা না। দেখো আমাদের চুরাই ডেফিনেশন যেটা আমরা বুঝতে পারি, ফিল করতে পারি, ওইটা কি বলে যে ইনকামিং কারেন্ট মনে করো I1 আর I2 এই দুটো আসতেছে এই নোডে, আর I3 যাচ্ছে আর I4 আসতেছে। তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। তার মানে I1 প্লাস I2 প্লাস I4 ইনকামিং, আউটগোয়িং হচ্ছে I3। সো এটাই হচ্ছে মূলত কেসিএল বা কিরশফস কারেন্ট ল, অর্থাৎ একটা বিন্দুতে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। বাট এটার ফর্মাল ডেফিনেশন আবার এইটা না। ফর্মাল ডেফিনেশনটা আমরা এখন একটু দেখি। এটার ফর্মাল ডেফিনেশন যেটা হচ্ছে কিরশফস দিছে, ওই ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে, কোনো একটা বর্তনীর কোনো একটা বিন্দুতে এর কারেন্টগুলোর বীজগণিতিক যোগফল শূন্য। আসলে শূন্য। এটাই হচ্ছে কিরশফের কারেন্ট ল। যদি তোমাকে কোনো প্রশ্নে ক নাম্বারে বলে যে কিরশফের কারেন্ট ল বিবৃতি করো, তুমি কি বলবা? কোনো একটা সার্কিটের কোনো একটা বিন্দুতে যতগুলো কারেন্ট আছে সবগুলা কারেন্টের বীজগণিতিক যোগফল শূন্য। এই যে সামেশন চিহ্নটা দিয়ে যোগফল বোঝায়। তোমরা এই ডেফিনেশনটা পরীক্ষা হলে লিখতে পারবা, কোনো একটা সার্কিটের কোনো একটা বিন্দুতে যতগুলো কারেন্ট আছে বা যতগুলো ব্রাঞ্চের কারেন্ট আছে সেগুলোর বীজগণিতিক যোগফল শূন্য। এটা হচ্ছে তার ফর্মাল ডেফিনেশন। এখন এই ফর্মাল ডেফিনেশন আর আমাদের কথা দুইটা আসলে একই জিনিস বোঝায়। দেখো আমি যদি ফর্মাল ডেফিনেশন আকারে লিখি কারেন্টের যোগফল শূন্য, তখন আমাদের ইনকামিং গুলাকে প্লাস দিতে হবে, লিখতে হবে। যদি আমরা ফর্মাল ডেফিনেশন অনুযায়ী লিখি, আউটগোয়িং গুলাকে মাইনাস দিয়ে লিখতে হবে, কারণ এগুলো বাইরে যাচ্ছে। আউটগোয়িং গুলাকে মাইনাস দিয়ে লিখতে হবে। বাট আমার ফেভারিট হচ্ছে এটা। তার মানে তুমি যদি সামেশন আকারে লিখতে চাও বা একদম ফর্মাল ডেফিনেশন আকারে লিখতে চাও, তাহলে তুমি কিভাবে লিখবা? I1 আসতেছে, I2 আসতেছে, I4 আসতেছে, তাই না? I4 আসতেছে, যাচ্ছে কি I3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কিরশফের কারেন্ট লয়ের ফর্মাল ডেফিনেশন অনুযায়ী আমাদের সূত্রটা। বাট আমরা ডিরেক্টলি পরীক্ষায় কি লিখবো? কেসিএল অ্যাপ্লাই করে পাই অমুক নোডে এইটা। আমরা ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং লিখে ফেলবো, প্লাস মাইনাসে চিন্তা করবো না। ওকে, তুমি চাইলে দুইটাই করতে, দুটোতে একই জিনিস। এখানে I3টা এই পাশে নিয়ে আসলেই একই জিনিস। বাট আমাদের কাছে মানে আমার কাছে পার্সোনালি এটা বেশি ইজি মনে হয়, বা এটা মনে রাখতে ইজি মনে হয়, যতটুকু আসছে ততটুকু যাচ্ছে। ঠিক আছে, বলো সবাই ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার বলো তো, সবাই ক্লিয়ার? সবাই ঠিক আছে, এটা সবাই লিখতে পারবা। আর এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। কি আসে বলো তো? এমসিকিউ আসে। আর কিরশফস ভোল্টেজ ল আমাদের বলে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি ভোল্টেজ ডিভাইডার রুলে। ভোল্টেজ ডিভাইডার লতে আমরা কি পড়ছি বলো তো? যে বাবার সম্পত্তি সব ভাই সমান সমান খাবে। সমান সমান খাবে না, মানে সব ভাই মিলে বাবার সম্পত্তিটা খাবে। ঠিক আছে, এটা হচ্ছে কিরশফের ভোল্টেজ ল। অর্থাৎ তোমার টোটাল ভোল্টেজটা সবাই মিলে খাবে। ঠিক আছে, তার মানে এটা আয়ার পরিমাণ খাচ্ছে, এটা আয়ার পরিমাণ খাচ্ছে, এটা আয়ার পরিমাণ খাচ্ছে, তাই না? এটা কতটুকু খাচ্ছে? I ইন্টু R1। এটা কতটুকু খাচ্ছে? I ইন্টু R2। এটা কতটুকু খাচ্ছে? I ইন্টু R3। সবার খাওয়ার যোগফল বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। ঠিক আছে, তার মানে আমাদের মনের ভাষায় কেভিএল সূত্রটাকে কেমনে বলবো? সবার খাওয়ার যোগফল বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। তার মানে সবাই যতটুকু খাচ্ছে, আমি যা সবার আয়ার যোগ করতেছি, সবগুলা রোধ কতটুকু খাচ্ছে, ওইটা আমার বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। এটা হচ্ছে তোমাকে ফর্মাল ডেফিনেশন দেয় কেভিএল এর। এখন তাহলে কেভিএল এর ফর্মুলা বা কিরশফের সেকেন্ড ল যেটা, এটা হচ্ছে প্রথম ল, এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে সেকেন্ড ল। যদি বলে সেকেন্ড লটা বিবৃতি করো, তুমি কি বলবা ক নাম্বারে? যে কোনো একটা বর্তনীতে যতগুলা রোধ আছে, ওই রোধ এবং ওই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, দেখো ডেফিনেশনটা যেন কানে বাজে, কোনো একটা বর্তনীর সকল রোধ এবং ওই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে তাদের বীজগণিতিক যোগফল ওই বর্তনীতে যতগুলা তড়িৎচালক শক্তি আছে তাদের বীজগণিতিক যোগফলের সমান। এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন, বা তোমাকে বিবৃতি করতে বললে ক নাম্বারে সংজ্ঞা দিতে বললে দিবা। ঠিক আছে, তার মানে কোনো একটা বর্তনীতে সকল রোধ এবং ওই রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে তাদের গুণফলের বীজগণিতিক যোগফল, দেখো জাস্ট লাইন থেকে তুমি লিখতে পারতেছো, গুণফলের বীজগণিতিক যোগফল
ওই বর্তনীতে যত তড়িৎচালক শক্তি আছে বা ব্যাটারি আছে বা সোর্স আছে তাদের বীজগণিতিক যোগফলের সমান। ঠিক আছে, ক্লিয়ার? লিখতে পারবা ডেফিনেশনটা? বলো, লিখতে পারবা ডেফিনেশনটা? লিখতে পারবা বলো তো? আমি দুইটা ডেফিনেশনই দিছি, কারণ এই দুইটা ডেফিনেশনই কতে আসে। কতে এই দুইটার মধ্যে একটা ডেফিনেশন আসবে যে প্রথম সূত্র বিবৃতি করো অথবা দ্বিতীয় সূত্র বিবৃতি করো। জাস্ট তুমি ফর্মুলাটা দেখে দেখে বলবা। ঠিক আছে, ওকে। সবাই বলো বুঝতে পারছো কিনা, কেউ মিথ্যা বলবা না। ঠিক আছে ভাইয়া, বাংলাটা একটু লিখে দেন। হুমায়রা আজাদ, আমি তোমার ব্রেইনের ভিতর লিখে দেওয়ার চেষ্টা করছি, তুমি তারপর নিজে নিজে যদি একবার লিখো তোমার ক্লিয়ার হয়ে যাবে। অনেকে বলবে যে ভাই ডেফিনেশনটা লিখে দেন। আমি ডেফিনেশন লিখে দিলে তোমার নোট করা ছাড়া জীবনে কোনো কাজ হবে না এটা। ঠিক আছে, সো আমি যে ডেফিনেশনটা দিছি চোখ অফ করে তুমি একবার নিজে নিজে বলো, তারপর তুমি তোমার খাতায় লেখো, জীবনে আর সেটা বলবা না। আর ডেফিনেশন বইয়েও আছে, ডেফিনেশন লিখে দেওয়া সময় নষ্ট ছাড়া কিছুই না। ঠিক আছে, ওকে 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 ডান ডান ডান। এখন এই যে কেভিএল, এটা লেখা শিখবো। আমি আগেই বলছি বিশ্বাস রাখো আমার উপর, একদম কি হবে বলতো, প্রো হয়ে যাবে সার্কিটে। তার মানে কেভিএলটা আমাদের কি বলে, ওই যে বাবার সম্পত্তি সব ছেলে মিলে খায়, যতটুকু খায় ওটা বাবার সম্পত্তির সমান। এটা হচ্ছে তোমার কেভিএল। ঠিক আছে, এটা হচ্ছে কেভিএল। এখন এই কেভিএল লেখার কয়েকটা সিস্টেম তোমাদের দেখাবো, যেটা আমি পার্সোনালি সলভ করি আমার সকল সার্কিটে। ওটা মনে রাখবা, দেখবা যে একদম ক্লিয়ার। এখানে দুইটা গোল্ডেন লাইন আছে, এটা যদিও এখানে মুছে গেছে, গোল্ডেন লাইন আছে। এই দুইটা লাইন মনে রাখবা, জীবনেও কোনো ভুল হবে না। আমি এক্সপ্লেন করতেছি। প্রথম কথা, আমরা একটা জিনিস জানি, একটা জিনিস ছোটবেলায় শিখে আসছি, বলতো যে এইটা মনে করো একটা নোড বা একটা পয়েন্ট, এখানে রোধ আছে, এখানে মনে করো ভোল্টেজ VA। এই রোধটা পাস করলে ভোল্টেজ কি VA থাকবে নাকি চেঞ্জ হবে? আমাকে বলো, VA থাকবে নাকি চেঞ্জ হবে? পরিবর্তন হবে নাকি হবে না? হবে 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 হবে। কতটুকু হবে? আয়ার পরিমাণ। এটা দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, এটার রোধ যত, ততটুকু পরিবর্তন হবে। এই পয়েন্টে ভিন্ন একটা ভোল্টেজ পাবা। এখন কথা হচ্ছে পরিবর্তন দুই রকমের হইতে পারে, এক বাড়তে পারে, কমতে পারে, তাই না? আমি তোমাকে বললাম তোমার কাছে 10 টাকা আছে, তোমার 2 টাকা পরিবর্তন হয়েছে। দুই রকমের কেস হইতে পারে, তোমার 2 টাকা বাড়তে পারে, 2 টাকা কমতে পারে। ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। তার মানে তোমার মধ্যে যত টাকা আছে, এই টাকার যদি একটা পরিবর্তন ঘটে, পরিবর্তনটা দুই রকমের হইতে পারে, কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। এখন দুইটা কথা মনে রাখবা, একদম জীবন ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা কথা, যে কারেন্টের দিক বরাবর রোধ পাস করলে ভোল্টেজ কমে, কারেন্টের বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ বাড়ে। ঠিক আছে, আমি আরো ডিটেলসে বোঝাচ্ছি, একটু ওয়েট করো। জাস্ট এই দুইটা কথা মনের মধ্যে গাঁথো, আমি এই দুটার ব্যাখ্যাও তোমাদের দিব, সমস্যা নেই। আমি তোমাকে বললাম এখানে VA, তোমরাই আমাকে বলছো যে এই রোধটা পাস করে আমি যদি অন্য আরেকটা বিন্দুতে যাই, তাদের ভোল্টেজ আসলে সেম হবে না, এর ভোল্টেজটা কিছু পরিমাণ পরিবর্তন হবে। এটা তোমরাই আমাকে বলছো। কতটুকু পরিবর্তন হবে? আয়ার পরিমাণ, মানে এই দিক দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে এটার রোধ, আয়ার পরিমাণ পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে বাড়বে নাকি কমবে। প্রথম লাইন, কারেন্টের দিক বরাবর, দেখো কারেন্ট এই দিকে যাচ্ছে, তুমি যদি কারেন্টের দিক বরাবর এই বিন্দু থেকে এই বিন্দুতে যাও, তাইলে ভোল্টেজ কমবে। কারেন্টের দিকে রোধটা তুমি যখন পাস করবা, কারেন্টের দিকে তুমি যখন রোধটা পাস করবা, তুমি এখানে ভোল্টেজটা জানো, মনে করো তুমি এটা জানো, তুমি VA জানো, এটা তোমার জানা ভোল্টেজ, এটা তোমার জানা ভোল্টেজ। তুমি বের করতে চাচ্ছ VB এর ভোল্টেজটা। কারেন্টের দিকে তুমি জানো যে এই রোডটা পাস করলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক, বাড়বে নাকি কমবে? কারেন্টের দিকে তুমি যদি আগাও, কারেন্টের দিকে যদি অন্য একটা বিন্দুতে যাও, বা কারেন্টের দিকে যদি রোডটা ক্রস করো, ভোল্টেজ কমবে, ভোল্টেজ কমবে। দেখো মাইনাস হয়েছে, তুমি চলে আসলা VB বিন্দুতে। এখন কথা হচ্ছে কতটুকু কমবে? তোমরা অলরেডি জানো যে একটা রোধ কতটুকু ভোল্টেজ চেঞ্জ করে, আয়ার পরিমাণ। তার মানে ওই রোধ দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে ইনটু ওই রোধের রেজিস্ট্যান্স। আরো ভালো করে বুঝাবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো। যদি না বুঝো কোনো সমস্যা নেই, না বুঝলে কোনো সমস্যা নেই, আমি তো আসি, যাই নাই তো, তাই না? যাই তো আর নাই। এখানে মনে করো আর রোধ, এদিক দিয়ে I কারেন্ট যাচ্ছে, বা কারেন্টের ডিরেকশনটা আমি এখন উল্টায় দিই, কারেন্ট মনে করো এইদিকে যাচ্ছে, এটা মনে করো VB বিন্দু। এখনো তুমি মনে করো এটা জানো, এটা তোমার জানা ভোল্টেজ। ঠিক আছে, তুমি চাচ্ছ VB এর ভোল্টেজটা কত হবে, এটা তুমি জানতে চাচ্ছ। তাইলে তুমি VA জানো, এটা তুমি অলরেডি জানো, তুমি চাচ্ছ ওই বিন্দুতে যে ওই বিন্দুর ভোল্টেজটা বের করতে। তাহলে এখানে এই রোধটা পাস করতে হবে তোমাকে। এখন রোধ পাস করলে ভোল্টেজে চেঞ্জ হয় আয়ার পরিমাণ, এটা আমরা জানি। আর এটা বাড়বে নাকি কমবে? কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, কারেন্টের বিপরীত দিকে তুমি যাচ্ছ, কারেন্টের বিপরীত দিকে তুমি আগাচ্ছ, অবশ্যই ভোল্টেজ বাড়বে। কারেন্টের বিপরীত দিকে ভোল্টেজ বাড়ে, কতটুকু বাড়বে? আয়ার পরিমাণ। ঠিক আছে, তুমি চলে আসলা VB বিন্দুতে। এগুলো হচ্ছে তোমার গোল্ডেন রুল। এটা যারা মনে রাখবা, তোমার জীবনেও KVL KCL কোনো সার্কিটে জীবনেও কোনো প্রবলেম হবে না।
জীবনেও কোনো প্রবলেম। এখন এটার অ্যানালজিটা দেখো, এটার ব্যাখ্যাটা দেখো যে কেন এরকম হইলো। আমাদের বাসাবাড়ির কারেন্ট কত কত ভোল্টেজে চলে তোমরা জানো? মনে করো এটা পাওয়ার লাইন, এটা করো কারেন্টের খাম্বা, ঠিক আছে? এটা মনে করো কারেন্টের কি খাম্বা। এই কারেন্টের লাইন থেকেই তো তোমার বাসায় একটা লাইন আসে, তাই না? এখানে আইসা কি বলে বলো তো, একটা বাল্বকে সে জ্বালায়, এটা মনে করো একটা বাল্ব, তারপর গ্রাউন্ডে চলে যায়। বাসার মিটারের সাথে দেখবা যে একটা গ্রাউন্ড লাগানো, তাই না? একটা আর্থ লাগানো, যদিও আর্থ আর গ্রাউন্ড এক না, বাট আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এক। তাইলে আমাকে বলো তো মাটির ভোল্টেজটা কত? মাটির বিভব কত থাকে? 0 ভোল্টেজ। বলো, মাটির বিভব কত থাকে? 0। ওকে, মাটির বিভব 0 থাকে, আমরা জানি যে জায়গাতে গ্রাউন্ড করা ওই জায়গাতে 0 ভোল্টেজ থাকে, এটা আমরা জানি, ঠিক আছে? আমাকে বলো এই কারেন্টের তারের ভোল্টেজটা কি? 0। 0 থাকলে বাল্বটা জ্বলবে? জ্বলবে না। কারেন্টের তারের ভোল্টেজ সাধারণত 220 ভোল্ট হয় বাসাবাড়ির কারেন্টের তারের। তাইলে বলো তো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, তাই না? তার মানে এইদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, এদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। এখানে তোমার একটা রোধ আছে, আর কিছু নেই, এখানে তোমার একটা রোধ আছে। তাইলে এই যে অ্যানালজিটা একটু দেখো, তোমার এই জায়গাতে 220 ভোল্ট ছিল, এই জায়গাতে 220 ভোল্ট ছিল, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে ওই দিক দিয়ে তুমি একটা রোধকে পাস করলা, তাই না? কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে ওই দিক দিয়ে তুমি একটা রোধকে পাস করলা, দেখো ভোল্টেজ কমে 0 হয়ে গেছে। তার মানে কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, কারেন্টের বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ বাড়ে। দেখো এখন তুমি মনে করো এই বিন্দুর ভোল্টেজটা জানো 0 ভোল্ট, এখন তুমি এই বিন্দুর ভোল্টেজটা বের করতে চাও, এই বিন্দুর ভোল্টেজটা বের করতে চাও। যখনই তুমি কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, কারেন্টের বিপরীত দিকে যাবা, তোমার ভোল্টেজটা কিন্তু যোগ হচ্ছে, বাড়তেছে, ঠিক আছে? বলো, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, কারেন্টের বিপরীত দিকে রোধ পাস করলে ভোল্টেজ বাড়ে। সবাই বুঝে গেছো কিনা? এইটা হচ্ছে আজকের ক্লাসের মেইন জিনিস। এটা যারা বুঝবা জীবনেও কোনো সার্কিট ভুল হবে না, জীবনেও না। ওকে, জীবনেও ভুল হবে না কোনো সার্কিট। ওকে, জীবনেও ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই আরেকবার, ওকে আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো আরেকবার বোঝার চেষ্টা করো। মনে করো আমি তোমাকে বলে দিলাম এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, বলে দিলাম একটা সার্কিটের কোন একটা অংশ, এটা এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে I পরিমাণ, এটার রোধ হচ্ছে R। আমি তোমাকে বললাম এইটার ভোল্টেজটা কত? দেখো বোঝার চেষ্টা করো প্রশ্নটা। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই কোয়েশ্চেন মার্ক জায়গাটার ভোল্টেজ কত? মনে করো এটা বড় সার্কিটের একটা অংশ, এটা কেমনে বের করবা? তুমি তো জানো 2 ভোল্টেজ, এখন এখান থেকে তোমার জাস্ট ওই বিন্দুতে যাইতে হবে। সব সময় সার্কিটের চলা মানে কেভিএল অ্যাপ্লাই করা মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছ, আর কিছুই না। এক বিন্দুর ভোল্টেজ থেকে অন্য বিন্দুর ভোল্টেজে যাচ্ছ, আর কিছুই না। কেভিএল মানে এটা যে একটা বিন্দু থেকে হেঁটে হেঁটে আরেকটা বিন্দুতে যাব। এখন এই বিন্দু থেকে আমার হেঁটে হেঁটে এই বিন্দুতে যাইতে হবে, কারণ এই বিন্দুর ভোল্টেজ আমি নির্ণয় করতে চাই, এই বিন্দুটা জানি। সো আমি হাঁটা শুরু করব 2 ভোল্ট থেকে, না বলো তো? যেটা আমি জানি সেখান থেকে তো হাঁটা শুরু করবো, ইয়েস অবশ্যই ইয়েস। এখান থেকে আমি হাঁটা শুরু করবো, তার মানে 2 ভোল্ট থেকে আমি হাঁটা শুরু করলাম, এটা আমি জানি। আমার যাইতে হবে এই দিকে, তুমি এই দিকে গেলে হবে না, তোমাকে এই দিকে যাইতে হবে। তার মানে তুমি যাচ্ছ কোন দিকে? কারেন্টের দিকে না? কারেন্টের দিকে যাচ্ছ নাকি বিপরীত দিকে? কারেন্টের দিকে যাচ্ছ। কারেন্টের দিকে তুমি যখন যাবা, তুমি জানো, তোমাকে ছোটবেলায় শিখে আসছি যে একটা রোধ যখন তুমি পাস করবা ভোল্টেজের চেঞ্জ হয়ে যায়, ভোল্টেজ আর সেম থাকে না, ভোল্টেজ পরিবর্তিত হয়ে যায়। কতটুকু পরিবর্তন হয়? আয়ার পরিমাণ। এটা তুমি ছোটবেলা থেকে জানো যে পরিবর্তনটা আয়ার পরিমাণই হবে। এখন কথা হচ্ছে বাড়বে নাকি কমবে? একটা রোধ যখন তুমি পাস করবা ভোল্টেজের পরিবর্তনটা আয়ার পরিমাণই হবে, I ইন্টু আর। এই রোধ যতটুকু খাচ্ছে বা চেঞ্জ করতে ততটুকুই চেঞ্জ হবে, বাট প্রবলেম হচ্ছে বাড়বে নাকি কমবে। এইটাই গোল্ডেন রুলের মধ্যে তোমাকে লিখেছে যে কারেন্টের দিকে তুমি যখন যাবা, কারেন্ট যেদিকে যাচ্ছে তুমিও সেই দিকে যাচ্ছ হেঁটে হেঁটে। এটা কিন্তু তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, এটা তোমার হাঁটে হেঁটে যাচ্ছ, ক্যালকুলেশন করে করে যাচ্ছ। কারেন্ট কিন্তু এইদিকে ফ্লো হচ্ছে। তুমি যখন হেঁটে হেঁটে কারেন্টের দিকেই যাবা তখন রোডটা মানে ভোল্টেজটা কমবে। কতটুকু কমবে? আয়ার পরিমাণ। তুমি চলে আসলা এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টের নাম মনে করো এক্স। সো এটাই এই এক্স পয়েন্টের ভোল্টেজ। বুঝছো এখন? যা আগে বুঝছিল না বুঝছো? তার মানে এইটা তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, এটা তুমি ম্যাথ সলভ করার খাতিরে তুমি ওই পয়েন্টের ভোল্টেজ বের করতে চাচ্ছ, তাই এখান থেকে হেঁটে হেঁটে ওই বিন্দুতে যাচ্ছ। এটা কিন্তু কারেন্টের ডিরেকশন না, এটা তুমি হেঁটে হেঁটে যাচ্ছ ম্যাথ সলভ করার খাতিরে, ঠিক আছে? আবার এই জায়গাতে মনে করো একই জিনিস আমি তোমাকে দিলাম যে এই জায়গাতে মনে করো তুমি জানো না কত ভোল্টেজ, এই জায়গাতে হচ্ছে আর এই দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে I, বা এই জায়গাতে তুমি জানো এটা 2 ভোল্টেজ, ঠিক আছে? এটা 2 ভোল্টেজ তুমি জানো, এই বিন্দুর ভোল্টেজ তুমি জানো না। এখন তাইলে বলো তো তোমাকে হেঁটে হেঁটে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে হবে না? তুমি যদি ওই বিন্দুর ভোল্টেজ বের করতে চাও, এই বিন্দু থেকে ওই বিন্দুতে যাইতে হবে না? ইয়েস, যাইতে হবে। তাহলে তোমার ইকুয়েশনটা কি হবে বলো তো? এখানে ভোল্টেজের চেঞ্জ হবে আয়ার পরিমাণ, ভোল্টেজের চেঞ্জ সবসময় আয়ার পরিমাণ, বাট কথা হচ্ছে বাড়বে নাকি কমবে। এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টের বিপরীত দিকে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, এটা কিন্তু তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তখন ভোল্টেজ
প্লাস হয়। তুমি চলে আসলে এই যে এই বিন্দুটাতে, এই বিন্দুর নাম মনে করো বি, সো এটা মনে করো বি বিন্দুর ভোল্টেজ। ওকে, বলো এখনো কারো কোনো সমস্যা আছে? এখনো কারো কোনো সমস্যা আছে? পরবর্তীতে আমরা অনেক প্রকার সার্কিট আমরা দেখবো, অনেক সার্কিটে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো, দেখবো যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন পর্যন্ত সবার একদম ক্লিয়ার কিনা বলো? বলো সবাই, সবাই একটা করে সি লিখো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ আমরা কোনো প্লাস মাইনাস দিচ্ছি না, আমরা বুঝে বুঝে জিনিসগুলোকে লিখতেছি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, একজন নো বলছে, ওরে বাসায় যায় পিঠে আসো তো সবাই। সবাই বলতেছে ইয়েস, একজন বলছে নো, তাহলে সে পণ্ডিতই করছে না বলো তো? সে পণ্ডিতই করছে। এখন আমাদের ব্যাটারিটা দেখতে হবে একটু। ব্যাটারিটাও একই রকম, ব্যাটারিটাও একই রকম, ব্যাটারিটাও একই রকম। এই জায়গাতে তোমাকে মনে রাখতে হবে যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে গেলে তোমার হচ্ছে ভোল্টেজ যোগ হয়। ওকে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে গেলে তোমার ভোল্টেজটা যোগ হয়। কারণটা কি? মনে করো তুমি আগের মতোই দেখো ব্যাটারি, এটা ব্যাটারি, তুমি এই বিন্দুর ভোল্টেজ জানো, এটা মনে করো তোমার জানা ভোল্টেজ, এটা তোমার জানা, ঠিক আছে, এটা তোমার জানা ভোল্টেজ। তুমি চাচ্ছ এই বিন্দুর ভোল্টেজটা কত এটা বের করতে, মনে করো এটা ভিবি, এটা তোমার কত এটা তুমি জানো না। এই ব্যাটারিটা মনে করো ই পটেনশিয়ালের, বা ব্যাটারিটার ভোল্টেজ মনে করো ই। এই ব্যাটারিটা এই দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, ব্যাটারি কিন্তু তার পজিটিভ প্রান্তে কারেন্ট ফ্লো করতে চায়, এটা তার পজিটিভ প্রান্ত, এটা তার নেগেটিভ প্রান্ত, তাই না? তার পজিটিভ প্রান্ত দিয়ে সে কারেন্ট ফ্লো করাইতে চায়। এখন তুমি যদি হাইটা এ থেকে বিতে যাইতে চাও, কারণ তুমি বি এর ভোল্টেজটা জানতে চাও, তুমি এটার ভোল্টেজটা জানো, ভি অলরেডি তুমি জানো, হেঁটে বিতে যাইতে চাও, তখন তোমার এই ভোল্টেজটুকু প্লাস হয়ে যাবে, তুমি চলে আসবা বি বিন্দুতে। কখন প্লাস হচ্ছে? ব্যাটারি পজিটিভ দিক যেই দিকে, সেই দিকে তুমি যখন যাচ্ছ তখন তোমার ভোল্টেজটা যোগ হয় ব্যাটারির, তখন তোমার ব্যাটারির ভোল্টেজটা যোগ হয়। এটার উল্টাটা, তার মানে তুমি এই ভোল্টেজটা জানো ভি এ, ব্যাটারিটা এই দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, তা সে কিন্তু কারেন্টটা ফ্লো এই দিকে করতে যাচ্ছে, তুমি এই বিন্দুর ভোল্টেজটা জানতে চাচ্ছ এটা কত। তার মানে তুমি ভি এ থেকে হাঁটা শুরু করবা, তোমার যাওয়া লাগবে ভি বি তে, তাই না? এইদিকে তোমার যাওয়া লাগবে, তুমি হাইটা যাচ্ছ এইদিকে, সার্কিট বরাবর হাইটা যাচ্ছ এইদিকে। এখন এই ব্যাটারির ভোল্টেজটা যতটুকু, ততটুকু ভোল্টেজ তোমার বিয়োগ করতে হবে, কারণ কি এই ব্যাটারিটা তোমার বিপরীত দিকে ফ্লো করতে যাচ্ছে, বিপরীত দিকে কারেন্ট ফ্লো করাতে যাচ্ছে। ব্যাটারিটা তোমাকে সাপোর্ট করতেছে না, তোমাকে অপোজ করতেছে, তোমাকে বাধা দিচ্ছে। যখন তুমি এই দিক বরাবর হেঁটে যাচ্ছ, ব্যাটারিটা তোমাকে আরো সাপোর্ট করতে যাচ্ছে, যা ভাই, সেও এই দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবা। মনে করো এই পয়েন্টের ভোল্টেজ 2 ভোল্ট, এখানে আরেকটা ব্যাটারি হচ্ছে মনে করো 4 ভোল্ট। আমি তোমাকে বললাম এই পয়েন্টের ভোল্টেজ কত, আমাকে বলো তো এই ভি বিন্দুর ভোল্টেজ কত বলো তো। খুব সহজে তুমি লিখে ফেলবা 2 ভোল্ট প্লাস এইটা এইদিকে ফ্লো হচ্ছে, তুমিও হাইটা এইদিকে যাচ্ছ, একই ডিরেকশন, তার মানে তোমার হচ্ছে আরো 4 যোগ হয়ে যাবে, তোমার চলে আসবে ভি বিন্দু। ওকে, ঠিক আছে, তার মানে টোটাল 6 হয়ে যাবে। আবার এই জায়গাতে মনে করো এখানে হচ্ছে 2 ভোল্ট, ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে 1 ভোল্ট, তুমি এই জায়গাতে এটার ভোল্টেজ বের করতে চাচ্ছ, কত হয়ে যাবে বলো তো? 2 ভোল্ট মাইনাস 1 ভোল্ট ইকুয়ালস টু ভিবি। বলো সবাই বুঝে গেছো? কারণ ব্যাটারিটা এইদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, তুমি হাইটা যাচ্ছ এইদিকে, এটা তোমার হাঁটার ডিরেকশন। বলো বুঝছো সবাই? এতটুকু বুঝা মানে তোমার জীবনে আর কোনো সার্কিটে আটকাবে না, প্রমিস করতেছি, জীবনে আর কোনো সার্কিটে আটকাবে না। এতটুকু বুঝছো মানে, এতটুকু বুঝছো সবাই? এখানে কি হলো, মানে কোনো সার্কিটে আমরা অ্যাপ্লাই করলাম নাকি রেজিস্ট্যান্সে? আমরা জাস্ট একটা রেজিস্ট্যান্সে অ্যাপ্লাই করা শিখলাম, এখন পুরো সার্কিটে অ্যাপ্লাই করা শিখবো। ঠিক আছে, জিনিসটা খুবই মজার। একটা শিখলে যেই লোক হাঁটতে পারে ওই লোক যা খুশি করতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমরা এতদিন জাস্ট জানতা কেভিএল শুধুমাত্র একটা লুপের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, তাই না? এটা জানতা, সবসময় তোমরা জানতা যে কেভিএল শুধুমাত্র একটা লুপের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, রাইট? জানতা যে একটা লুপ ক্রিয়েট করতে হয়, লুপ বানাইতে হয়, হ্যান ত্যান কাহিনী করার দরকার নেই। কেভিএল যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সোজা কথা, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো দুইটা বিন্দু। মনে করো তুমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে যাচ্ছ, মাঝে মধ্যে প্রশ্ন আসে না এরকম যে এই ভি এ বিন্দু আর ভি বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত বের করতে বলে, মাঝে মধ্যে খুবই ইজি বের করতে বলে। তুমি কি করবা? এই লাইন ধরে হাঁটবা, আর কিছুই না, এ থেকে বিতে জাস্ট যাবা, এ থেকে জাস্ট বিতে যাবা। দেখো এই দুই বিন্দুর মধ্যে তুমি যদি আমরা যে ফর্মুলা শিখছি সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, সেই সিস্টেমে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, জাস্ট এ থেকে বিতে যাবা, আর কিছুই না। কেমনে করবা? দেখো এখানে কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে, তুমি এটা কারেন্ট ফ্লো ডিরেকশনটা নিজে নিজে দিতে পারো। একটু পরে আমরা আরো ডিটেলসে পড়বো যে কারেন্টের ডিরেকশনগুলো কিভাবে ধরতে হয়। আপাতত যেহেতু একটা লুপ, সে কারণে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না, কারেন্টের ডিরেকশন কিভাবে ধরতে হয় সেগুলো তোমাদের শিখাবো। সো একটা লুপ যেহেতু তোমরা সবাই জানো যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হয়, এদিকে কারেন্ট যাবে, এটা তোমরা সবাই বুঝে ফেলছো অলরেডি। কারেন্টটা ধরারও একটা সিস্টেম আছে, আমরা একটু পরে শিখবো। ঠিক আছে, এখন এ থেকে হেঁটে বিতে যাব, আমি চাইলে দুইটা দিক দিয়ে যাইতে পারি, তাই না বলো তো? আমি চাইলে এই দিক বরাবর হাইটা যাইতে পারি, আমি চাইলে এই দিক বরাবর হাইটে যেতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কি আছে? হ্যাঁ, জাস্ট হাঁটবা, সার্কিটের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে হাইটে যাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাইলে আমি বলো, আমি যদি এই রাস্তা দিয়ে হাইটা যাই,
আমি একটা রাস্তার নাম দেই মনে করো, এটা মনে করো এ, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। তাহলে আমি দিলাম হচ্ছে যে তোমার রাস্তা, রাস্তা কত এ সি বি পথে আমি হাঁটতেছি, এ সি বি পথে আমি কেভিএল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করতেছি। কি হবে বলো তো, আমার এ পয়েন্টের ভোল্টেজ আমি জানি না মনে করো ধরে নিছি, ঠিক আছে, জানি না মনে করো ধরে নিছি। এ বিন্দুর ভোল্টেজ মনে করো ভি এ, এ বিন্দুর ভোল্টেজ কত ভি এ, এটা আমি জানি না মনে করো, আমি ধরে নিছি এ বিন্দুর ভোল্টেজ ভি এ। তাইলে আমি যখন এই রোধটা হাইটা ক্রস করব বলো তো যোগ হবে, আয়ার পরিমাণ যোগ হবে নাকি বিয়োগ হবে, বিয়োগ হবে নাকি যোগ হবে, বিয়োগ হবে নাকি যোগ হবে। দেখো কারেন্ট ফ্লো এইদিকে হচ্ছে, কারেন্ট ফ্লো এইদিকে হচ্ছে, আমি এই রোডটা ক্রস করতেছি, যোগ হবে নাকি বিয়োগ হবে। এই যারা প্লাস বলতেছো বাসায় যায় পিঠে আসবো। কারেন্টের দিকে কারেন্টের দিকে ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ কমে। কারেন্টের দিকে তুমি যখন রোডটাকে ক্রস করবা ভোল্টেজ কমে, ভোল্টেজটা ড্রপ হয়। কারেন্টের ডিরেকশনে ভোল্টেজটা ড্রপ হয়, এই মাথার মধ্যে কিন্তু ঢুকাইতে হবে। কারেন্টের ডিরেকশনে ভোল্টেজটা ড্রপ হয়, যে দেখায় আসছি কারেন্ট যেদিকে তুমিও যদি ওইদিকে হাঁটো তখন ভোল্টেজটা কমে যায়, ভোল্টেজ ড্রপ হয়। কারেন্টের ডিরেকশনে ভোল্টেজটা ড্রপ হয়, কারেন্ট যেদিকে যাচ্ছে ওইদিকে ভোল্টেজটা কমে যায়, ওইদিকে তুমি যদি হাঁটো ভোল্টেজটা কমে যায়, ঠিক আছে। তাইলে এই জায়গাতে ভোল্টেজটা কমবে, যারা প্লাস বলছো আসলেই বাসে যাই পিঠে আসবো। তার মানে এদিক দিয়ে মনে করো কারেন্ট আই যাচ্ছে, সবটার মধ্যে সেম কারেন্ট যাবে, তাহলে কতটুকু কমবে ভোল্টেজ, আয়ার পরিমাণ, তার মানে 3 ইন্টু আই। তারপর এটার মধ্যে আবার কমবে না বাড়বে বলো তো, কমবে না বাড়বে বলো তো, কমবে, আবার কমবে, তার মানে এখানেও কমবে, কারণ কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, তুমি কারেন্টের দিকেই যাচ্ছ, কারেন্টের দিকে রোধ পাস করলে ভোল্টেজ কমে, কতটুকু কমবে, আয়ার পরিমাণ, তার মানে 6 ইন্টু আই। তুমি কি বি বিন্দুতে চলে আসলা না, ইয়েস, এটা তোমার বি বিন্দু, শেষ, ডান, এটা তোমার বি বিন্দু, বুঝছো। দুইটা বিন্দুর মধ্যেই আমরা কেভিএলটি অ্যাপ্লাই করতে পারছি, শিখাবো, বোর্ডের প্রশ্ন সলভ করবো, চিন্তা করো না কোনো, সবগুলাতে প্রো হয়ে যাবে। বলো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারছো কিনা, ইকুয়েশনটা আনতে পারছো কিনা বলো, বলো পারছো। একজন বলে খেলা শেষ, না খেলা শেষ না, খেলা মাত্র শুরু হয়েছে মেয়া, কি বলো খেলা শেষ। তারপর আমি মনে করো রাস্তা, এখন কোন রাস্তায়, এ ডি বি পথে বিতে যাব, এডি বি পথে আমি এ থেকে বিতে যাব, ঠিক আছে, আমি যাচ্ছি এ থেকে বিতেই, বাট এখন এই রাস্তা জুড়ে যাচ্ছি। এখন আমি কোন রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে, ওকে, আমার কাছে ভি এ আছে। তাহলে বলো তো আমার এই বিন্দুতেও ভি এ, এই বিন্দুতেও একই ভোল্টেজ, এই বিন্দুতে একই ভোল্টেজ, এই বিন্দুতে একই ভোল্টেজ, এই পর্যন্ত ভোল্টেজের কোনো চেঞ্জ নেই, আমার ভি এ ভোল্টেজই আছে। এই ব্যাটারিটা যখন আমি ক্রস করব, বলো তো এই 18 ভোল্ট প্লাস হবে নাকি মাইনাস হবে, 18 ভোল্ট প্লাস হবে নাকি মাইনাস হবে, 18 ভোল্ট ব্যাটারিটা, এটা কিন্তু রোধ না, ব্যাটারিটা প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখো ব্যাটারিটা কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এইদিকে, ব্যাটারির বিপরীত দিকে আমি যাচ্ছি, ব্যাটারির বিপরীত দিকে গেলে ব্যাটারির ভোল্টেজটা মাইনাস হয়, তাই না, ব্যাটারির ভোল্টেজটা মাইনাস হয়, তার মানে -18 হবে। আবার এই রোডটা যখন তুমি ক্রস করবা, দেখো তুমি হাইটা যাচ্ছ, রোদের কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে এর বিপরীত দিকে, তার মানে তখন তোমার আয়ার পরিমাণ ভোল্টেজ বাড়বে বা ভোল্টেজ যোগ হয়ে যাবে। তার মানে কতটুকু যোগ হবে, 1 ইন্টু আর পরিমাণ, তার মানে 1 ইন্টু তোমার 1 ইন্টু আই পরিমাণ তোমার যোগ হয়ে যাবে, তুমি চলে আসলা ভিবি বিন্দুতে। দুটো কিন্তু একই জিনিস মিন করে, একই জিনিসের মানই তোমার বের হয়ে আসবে। বাট বুঝছো কিনা ইকুয়েশন মানে অ্যাপ্লাই করা এই জিনিসটা বুঝছো কিনা, এটা মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলো সবাই বুঝছো কিনা, এই জায়গাতে কোনো সমস্যা থাকার কথা না, কারণ অলরেডি আমরা দেখে আসছি যে একটা ব্যাটারি যদি এই দিকে কারেন্ট ফ্লো করতে চায়, তুমি যদি হাইটা তার বিপরীত দিকে যাও তখন ভোল্টেজটা বিয়োগ হয়। ক্লিয়ার সবাই, ঠিক আছে, ক্লিয়ার। এই যে -18 কেন হলো একবার বুঝে আসছি, দেখো এই আগের গুলাতে একটু মনোযোগ দিতে হবে। দেখো এখানে 2 ভোল্ট ছিল, এই যে এই ব্যাটারিটা, এটা এই দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে, ব্যাটারি পজিটিভ প্রান্তের দিকে সে কারেন্ট ফ্লো করতে চায়। যখন তুমি একটা ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে তার বিপরীত দিকে যাবা, তুমি হাইটা যাচ্ছ তার বিপরীত দিকে, তখন তোমার ওই ভোল্টেজটুকু বিয়োগ করতে হয় ব্যাটারিটুকু। এখানে দেখো তুমি এখান থেকে হাইটা এই দিকে যাচ্ছ, তাই না, এই ব্যাটারিটা কারেন্ট ফ্লো করতে হচ্ছে এই দিকে, তার মানে তুমি তার বিপরীত দিকে হাইটা যাচ্ছ, তাহলে বলো তো 18 বিয়োগ হবে না, বুঝছো এখন। সিকিউএ ম্যাথ ইউজ করা যাবে সব জায়গায়, এটা তো কেভিএল, এটা তো কিছুই না, এটা কেভিএল। বলো বুঝতে পারছো সবাই, বুঝছো। ভিএ কি 18 হবে, এটা পরের ব্যাপার, ভিএ কত 18 নাকি কত এগুলো পরের ব্যাপার, আমরা জানি না মনে করো ভিএ কত, আমরা জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করলাম আর কিছুই না, আমরা মনে করো জানি না ভিএ কত। এখন আমি মনে করো একটা লুপে অ্যাপ্লাই করব, ঠিক আছে, একটা লুপে অ্যাপ্লাই করব, মানে একটা যেই পয়েন্ট থেকে শুরু করব ওই পয়েন্টে আবার ফিরে আসবো, একটা লুপে অ্যাপ্লাই করব। লুপটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, এ থেকে সি তে যাব, তারপর বি তে যাব, তারপর ডি তে যাব, আবার এ তে আসবো। পরীক্ষা হলে যখন তুমি লুপ আঁকাবা বা লুপে অ্যাপ্লাই করবা, এরকম ভাবে লুপের নামগুলো বলে দিতে হবে, তাহলে টিচার খুশি হবে, ঠিক আছে।
তাইলে তুমি এখন এ থেকে হাঁটা শুরু করবা, আবার এ তে ব্যাক করবা, ঠিক আছে? তাহলে তুমি যেই পয়েন্ট থেকে হাঁটা শুরু করতেছো ওই পয়েন্টের ভোল্টেজ তুমি ধরে নিছো ভিএ, তুমি এটা ধরে নিছো, ঠিক আছে? আমরা ম্যাথ কেন সলভ করতে একটু পরে দেখবো, প্যারা আমরা জাস্ট ইকুয়েশন কেন লিখতে হচ্ছে এটা দেখতে চাচ্ছি আর কি। এখান থেকে শুরু করতেছো, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ তুমি ধরে নিছিলা কত সেটা বলো তো, ভিএ। তুমি কোন দিক দিয়ে হাইটা যাচ্ছ, এ থেকে সি তে যাবা আগে, ঠিক আছে? তাহলে বলো তো এই 3 ওহমের যতটুকু ভোল্টেজ আয়ার পরিমাণ, এটা বিয়োগ হবে না যোগ হবে? এটা হবে বিয়োগ, কারণ কারেন্টের দিকে তুমি রোধ পাস করতেছো, কারেন্টের দিকে তুমি রোধ পাস করতেছো, ভোল্টেজ ড্রপ হবে, কমবে। কতটুকু কমবে? 3i পরিমাণ। তারপর 6 ওহমে কতটুকু কমবে? 6i পরিমাণ, তাই না? 6i পরিমাণ। তুমি চলে আসলা বি বিন্দুতে, আবার এই দিকে আগাচ্ছ। দেখো এখন কিন্তু তুমি এখান থেকে এই দিকে যাচ্ছ, তার মানে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে ওই দিকেই রোধ পাস করছো, তার মানে ভোল্টেজ ড্রপ হবে কতটুকু বলো তো? 1i পরিমাণ, 1i পরিমাণ। এখন আবার এখান থেকে হাইটা তুমি এইদিকে যাচ্ছ, তাই না? ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছ তুমি সেই দিকেই হাইটা যাচ্ছ। এখন 18 কি যোগ হবে নাকি বিয়োগ হবে বলো ভাই ব্রাদার? 18 কি যোগ হবে নাকি বিয়োগ হবে? 18 এখন প্লাস হবে, 18 এখন প্লাস হবে, তার মানে প্লাস 18। তুমি কি আবার এ বিন্দুতে চলে আসছো না বলো তো? চলে আসছো কোন বিন্দুতে? মানে তুমি এইটুকু সমান আসলে কোন বিন্দুতে চলে আসছো? এ বিন্দুতে। তার মানে এইটুকু সমান আবার এ বিন্দুর ভোল্টেজ, তাই না? এই যে এ বিন্দুর ভোল্টেজ মানে ভি আর ভি এ কাটা দাও দুই পাশে, তুমি কিন্তু ওই যে তোমরা আগে যে কেভিএল অ্যাপ্লাই করতা বা একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতা ওটা কিন্তু তুমি পেয়ে গেছো। যে এই জায়গাতে তুমি লিখতে পারবা যে 18 ইকুয়ালস টু হচ্ছে 3i প্লাস 6i প্লাস 1i, ঠিক আছে? আগে তোমরা এইরকম ভাবে এতটুকু ইকুয়েশন লিখতে হচ্ছে কেভিএল এর, যেটা তুমি এখন খুব সুন্দর করে লিখতে পারছো। বলো বুঝছো কিনা সবাই? সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা? সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা? ভাইয়া আমি মাত্র জয়েন করছি, এখন লাইভ ক্লাস করব না? অবশ্যই না, শুরু থেকে শুরু করো। বলো সবাই বুঝছো কিনা? কারেন্টের দিকটা বুঝি নাই ভাইয়া, এই জায়গাতে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে এটা আমি ধরে নিছি, এগুলো আরো ডিটেলসে বোঝাবো যে কারেন্টের ডিরেকশন কেমনে ধরে নিতে হয়, এটা আমি ধরে নিছি। তুমি চাইলে উল্টা ভাবেও কারেন্ট ধরে নিতে পারতা, কোনো সমস্যা ছিল না। এখানে কারেন্টের ডিরেকশনটা আমি ধরে নিছি, এটা আমার ধরা, এটা অন্য কেউ বলে দেয় নাই, আমার ধরা, আমি ধরে নিছি। কারেন্টের ডিরেকশন কেমনে ধরতে হবে, কিভাবে ধরতে হবে, এগুলো একটু পরে শিখবো, ঠিক আছে? এখন আয়ের মান এখান থেকে বের করো, তাইলেই ম্যাথ শেষ, অঙ্ক শেষ। সো কেভিএল দিয়ে আমরা কি বের করি? মূলত আয়ের মান বের করি, একটা ব্রাঞ্চের কারেন্টের ভ্যালু বের করি, ঠিক আছে? বুঝছো খাইরুল বাশার? সবাই বুঝতে পারছো বলো তো? সবাই ক্লিয়ার? তাইলে আমরা একে একে এখন ম্যাথ সলভ শুরু করি। এটা দিয়ে জাস্ট আমরা কি বুঝাইলাম তোমাকে? একটা সার্কিটে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। সো আমরা দুইটা ইনসাইট পাইলাম। কি কি ইনসাইট পাইলাম? এক, কেভিএল শুধুমাত্র যে লুপেই অ্যাপ্লাই করতে হয় এমন কোনো কথা নাই। তোমাদের অনেক বোর্ড প্রশ্নে তোমাকে বলবে যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, তখন কিন্তু পুরা লুপে তোমার অ্যাপ্লাই করে দরকার নেই, জাস্ট এই বিন্দু থেকে হেঁটে হেঁটে এই বিন্দুতে যাবা, ঠিক আছে? এখন এই ম্যাথেই তোমাকে যদি বলতাম যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, তাহলে আমাকে বলো এই বিন্দুতে ভোল্টেজ আছে মনে করো 3 ভোল্ট, জাস্ট অ্যাজিউম করো এই বিন্দুতে ভোল্টেজ আছে 2 ভোল্ট, তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য কত আমাকে বলো তো? দুই বিন্দুর বিভব পার্থক্য কত বলো? দুই বিন্দুর বিভব পার্থক্য কত? 3 - 2 1 ভোল্ট। তার মানে আমাদের এই বিন্দুর ভোল্টেজ যদি VA হয়, এই বিন্দুর ভোল্টেজ যদি BB হয়, তাহলে আমাদের যখন বিভব পার্থক্য বের করতে বলবে, A ও B বিন্দুর যখন বিভব পার্থক্য বের করতে বলবে, আমি জাস্ট তোমাদের টেকনিকগুলো শিখাচ্ছি, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে এগুলা। যখন বিভব পার্থক্য বের করতে বলবে তখন আমরা কিছুই না, A থেকে B তে হাইটা যাব, তারপর এইরকম একটি ইকুয়েশন পাবো, বাট এখান থেকে আমরা মান বের করব VA - VB, এখান থেকে মান বের করবো এতটুকুর। তাইলে আমরা এ বি এর বিভব পার্থক্য পেয়ে গেছি, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য পেয়ে গেছি, জাস্ট মান বের করবো এতটুকু, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। তো ইনসাইট গুলো আগে ক্লিয়ার করো। আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একদম মানে মনের মধ্যে গাইতে নিতে হবে যে কারেন্টের দিকে রোধ পাস করলে তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছ, এই বিন্দুর ভোল্টেজটা জানো, এটা জানো না। কারেন্টের দিকে যখন তুমি রোধটা পাস করবা, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে তুমিও হাইটা হাইটা ওই দিকে যাচ্ছ, তখন ভোল্টেজ কমবে। কতটুকু কমবে? আয়ার পরিমাণ। যখন কারেন্টের দিকে ফ্লো হচ্ছে, তুমি কারেন্টের বিপরীত দিকে হাইটা হাইটা যাচ্ছ, একটা ম্যাথ সলভ করতে করতে এই বিন্দুর ভোল্টেজ জানো, এই বিন্দুর ভোল্টেজ জানতে চাচ্ছ, কারেন্টের বিপরীত দিকে হাইটা হাইটা যাচ্ছ, তখন তোমার ভোল্টেজ বাড়বে। কতটুকু বাড়বে? আয়ার পরিমাণ। এটা হচ্ছে মূল কথা। আর ব্যাটারির ধনাত্মক দিকের দিকে তুমি যদি একই দিকে হাইটা যাও, তাহলে তোমার ভোল্টেজ বাড়ে। দেখো ব্যাটারিটা ধনাত্মক এই দিকে, তুমিও হাইটা যাচ্ছ এই দিকে, এটা তোমার হাঁটার ডিরেকশন, তখন ভোল্টেজ বাড়ে। ব্যাটারির ধনাত্মক দিক যদি এই দিকে হয়, তুমি হাইটা যাচ্ছ তার বিপরীত দিকে, তখন তোমার ভোল্টেজটা কমে। আর দ্বিতীয় ইনসাইট যেটা পড়ছি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? পুরো লুপের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, ইটস আপ টু ইউ। বলো সবাই এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমরা ধুমায় এখন ম্যাথ সলভ করবো। ধুমায় ক্লিয়ার সবাই?
সবাই বলো, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে বলো, সবাই আমাকে একটা করে সি লিখো, যারা যারা বুঝছো, যারা যারা বুঝছো সবাই আমাকে একটা করে সি লিখো। কোনো সার্কিটে তুমি আটকাবা না। একজন বলছে মধু, হ্যাঁ মধুর মতে, ঠিক আছে। আর যাদের বুঝতে সমস্যা হয়েছে একটু আগে থেকে দেখা শুরু করো আরেকবার, অথবা কন্টিনিউ করো, সামনে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা একবার সলভ করাইছি এমন না সে শেষ, এখন থেকে সবগুলা ম্যাথেই আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো। সো একবার না ধরতে পারলে আরেকবার দেখো, ঠিক আছে? একবার না ধরতে পারলে আরেকবার দেখো, ঠিক আছে? ওকে, ডান। খাইরুল বাসার স্প্যামিং করার দরকার নাই, তুমি যেটা একবার বলছো বারবার বুঝাইছি, তুমি আরেকবার আগের থেকে ব্যাক করো, ঠিক আছে? ওকে, বলো এটার মধ্যে তুমি যদি ইকুয়েশন জেনারেট করতে চাও, পুরো লুপটা যদি ঘুরতে চাও, পুরো লুপে যদি তুমি ইকুয়েশন লিখতে চাও, দেখো কারেন্টের ডিরেকশন এখানে দেওয়া নাই। এখন কারেন্টের ডিরেকশন তুমি তোমার মনের ইচ্ছা মতো দিতে পারো, বাট তোমরা সবাই জানো যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট চলা শুরু হয়। এখানে যেহেতু একটা ব্যাটারি, তাহলে কোনো বলো দেখি এইরকম ভাবে কারেন্টের ডিরেকশন দিবে বলো তো? কোনো বোকা এরকম ভাবে কারেন্টের ডিরেকশন দিবে? দিবে না। কারণ যেহেতু ব্যাটারি একটা, ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট শুরু হয়, সো এটা আসলে স্মার্টলি তুমি কারেন্টের ডিরেকশনটা এরকম ভাবেই দিবা। আমরা একটু পরে দেখবো যে একাধিক লুপ থাকলে কারেন্টের ডিরেকশন কেমনে দিব, কোনো সমস্যা নেই, বাট এটার জন্য এরকম ভাবেই আমরা দিতে পারবো, এটা সবাই বুঝছো। এখন আমি যদি এখানে একটা লুপ চালাইতে চাই, একটা লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই, আমি মনে করো কিচ্ছু জানি না, আমি এই বিন্দু থেকে শুরু করব, এই বিন্দুর ভোল্টেজ মনে করো ভিএক্স, আমি জানি না ভোল্টেজ কত, ঠিক আছে? রিল্যাক্স, আমি জানি না ভোল্টেজ কত, আমি ধরে নিছি ভোল্টেজ ভিএক্স, আমি জানি না ভোল্টেজ কত। আমি এখান থেকে হাঁটা শুরু করব, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, আবার এতে যাব। তার মানে আমি যদি তোমাকে একটা লুপ অ্যাপ্লাই করতে বলি,